আমি ভাবছিলাম যে এটার সাথে সবাইকে একটা করে দিয়ে দেওয়া তাহলে ওকে ঠিক আছে তাহলে ক্যাপ দিয়ে দিচ্ছি। ওকে আমি একটু ওখানে রাখছিলাম। আচ্ছা আমরা হচ্ছে এই যে ছবি আঁকলাম, রং করলাম, সরি রং করার ওইটা হচ্ছে দেখি কি কেমন করছে, তখন তো দেখাতে পারলাম না। তো প্রথমে হচ্ছে সাকিব ভাইয়া, মাহমুদুল হাসান সাকিব ভাইয়া হচ্ছে মঙ্গল গ্রহ এঁকেছে। সাকিব ভাইয়া কে জানো? এই যে সাকিব সাকিব মঙ্গল লেগেছে, কিন্তু ভাইয়াকে আমি কিন্তু বলছিলাম যে আমাদের মানে প্ল্যানেট গুলোর মতো হতে মানে এটা হতে হবে হচ্ছে সোলার সিস্টেমের বাইরে কিছু। হ্যাঁ, তো তাও সবাইকে আমরা ইয়ে করবো, তো ভাইয়ের জন্য একটা ছোট্ট ক্লাব সবাই সুন্দর হয়েছে। তারপরে আছে ইয়াসিন ভাইয়া, এইটা বেশি ইন্টারেস্টিং, হাল্ক। তার প্ল্যানেটের নাম হচ্ছে হাল্ক। আপনি তো গেছেন ভাইয়া না? তো হাল্ক কেন, হাল্ক ভালো লাগে, প্রিয় ক্যারেক্টার। তার প্ল্যানেটটা অনেক শক্তিশালী, এই প্ল্যানেটের সবাই অনেক এনার্জেটিক, তো হাল্ক প্ল্যানেটের জন্য একটা প্ল্যানেট। তারপরে হচ্ছে তাসনিমের প্ল্যানেটটার নাম হচ্ছে ডোরানো, খুব কিউট একটা নাম হয়েছে ডোরানো। তো ডোরানো মানে কি? তুমি বসে বলো। অ্যাকচুয়ালি আমি মাকে যখন জিজ্ঞাসা করে যে আমার অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স এর উপর ইন্টারেস্ট কেন আছে, তো আমরা ছোটবেলায় আমি অনেক মানে আমার খুব অ্যানিমেশন দেখতাম। ওকে আর ডোরেমন, হ্যাঁ ব্যানটেন এই টাইপ, আর ডোরেমনের কয়েকটা এপিসোডে অনেকগুলো ও ডোরেমন মুভিতে স্পেসে যাইতো, হ্যাঁ হ্যাঁ প্ল্যানেটসে যাইতো। তো ওইখান থেকে না আমার খুব ভালো লাগতো জিনিসগুলো, মানে ওখান থেকে মানে আমার অ্যাকচুয়ালি আগ্রহটা ওখান থেকে আসছে, এই জন্য আমি কালারটাও কিছুটা হ্যাঁ ডোরেমনের থিমের সাথে মিল আছে না, মানে নীল রংটা তো ডোরেমনের না, কালার। ওটা নীল রংটা শুধু হচ্ছে আমি যদি একটা প্ল্যানেট করতাম, মানে আমার যদি কোনো ইয়া থাকতো, তো আমি করতাম কি ওই প্ল্যানেট আমি সবাই এক্সিস্টেন্স দিতাম। আমি হচ্ছে মানে এই নীল যে মানে আমি হচ্ছে এটা একটা গ্যাসের সার্ভিস রাখছি, ওকে মানে খুবই টক্সিক একটা গ্যাস হইতো। তো ওটাতে আমি সবার এক্সিস্টেন্স দিতাম না, আমি এমন কিছু আগে ইনোভেশন করতাম যে ওই গ্যাসটিকে পার করতে মানে আমার ওইটা দিয়ে করতে হবে এরপরে। অনেক চিন্তা ভাবনা, এখানে একটা হাততালি। তারা হ্যাঁ এরকম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে তো আমার তোমার এইটা এই যে নীল রঙের যে হচ্ছে রিং, যেটা এটা তুমি বলতে চাচ্ছ এগুলো আসলে গ্যাস, গ্যাসের রিং, মানে রকি রিং না, গ্যাসের রিং। ওকে ইন্টারেস্টিং, এটা ইউনিক। এটা কিন্তু ইউনিক আইটেম। পার করতে পারবে মানে ওকে, টক্সিক কোনো গ্যাস হইলে ওটা পার করে। সো এটা কি বেল্ট, মানে তুমি চাচ্ছ যে এটা তোমার প্ল্যানেটকে সুরক্ষা করতেছে হ্যাঁ বাইরের এলিয়েনদের থেকে? হ্যাঁ মাই গড, এটা নিয়ে তো একটা দারুণ কাহিনী লাগে, মানে নতুন একটা অ্যানিমে লাগে সব। তারপর হচ্ছে মহাই মিলন না, মহাই মিলন ভাইয়া কমপ্লিট করতে পারেনি, কিন্তু চাচ্ছিলেন যে আমরা একটা প্ল্যানেট হোক যেটা হচ্ছে বেশ মানে পানি টানি থাকবে, তাই না, পুরো স্পেসটাই পানি থাকবে, ইন্টারস্টেলার সিনেমার মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে একদম 2 কদম 3 কদম হেঁটে যাচ্ছে, ওর সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এর জন্য একটা ক্লাব হোক, ভাইয়া তো তাও তো ভালো চিন্তা করছে। তারপরে হচ্ছে অয়ন্তী না, অয়ন্তীর প্ল্যানেটের নাম হচ্ছে ফ্রস্টি। অয়ন্তী কে জানো? অয়ন্তী, হ্যাঁ অয়ন্তী আজকে অনেকগুলো রং পেন্সিল নিয়ে আসছে, থ্যাংক ইউ আনার জন্য। সো ওর প্ল্যানেটটা অনেক কালারফুল, কিছুটা পার্পল, হ্যাঁ অনেকখানি পানি টানিও দেখতে পাচ্ছি। তোমার আইডিয়াটা কি, হোয়াই ফ্রস্টি? ওকে ওকে, আইস আইস থাকবে, মানে পৃথিবীটা এখন আইসে যে আছে তোমার ভিতরে। ওকে, দারুণ। তো এটার জন্য একটা ক্ল্যাপ হোক। তারপরে হচ্ছে এই ভাইয়ের নাম লেখেন আপনি, এটা হচ্ছে আপনার তাই না? ভাইয়া হচ্ছে একটা রকি প্ল্যানেট থাকছে এবং ওনার নাম হচ্ছে রক অন, মানে হচ্ছে এই প্ল্যানেটের সবাই রক মিউজিশিয়ান, তাই তো, মানে সবাই খুব কুলে আছে এই প্ল্যানেটের সব রক প্ল্যানেট, সব মানে পাথুরে, এবং সবাই রক মিউজিশিয়ান। তো ভাইয়ের জন্য একটা ক্ল্যাপ হোক। খুব এরকম পৃথিবী দরকার, কেউ আসলে সবাই খুব সিরিয়াস মোড, সবাই হচ্ছে মজা করতেছে না। আর এইটা হচ্ছে ছোঁয়ার, ছোঁয়ার হচ্ছে 2টা প্ল্যানেট আছে, এটা হলো এটা খুব হ্যাঁ কোয়ালাভেন, এটা মানে কি? অ্যাকোয়া হচ্ছে পানি আর হ্যাঁ ল্যাভেন্ডার হচ্ছে ল্যাভেন্ডার কালার। হ্যাঁ, ও ল্যাভেন্ডার কালারের জন্য। ওইখানে হ্যাঁ ল্যাভেন্ডার কালারের প্রাধান্য থাকে। ও আচ্ছা, এই এই হচ্ছে তোমার সেই পুকি প্ল্যানেট। ওকে ওকে, সো পুকি প্ল্যানেটের জন্য একটা ক্ল্যাপ হোক।
তারপর হচ্ছে হ্যাপি, হ্যাপি কার নাম? তোমার নাম হ্যাপি, ও প্ল্যানেটের নামই দিছে হ্যাপি উই বি, তাই না? ওর প্ল্যানেটের নামই দিছে, এটা হচ্ছে হ্যাপি উই প্ল্যানেট। তো হ্যাপি উই প্ল্যানেটটা আসলে অনেক হ্যাপি, সবাই অনেক কালারফুল, আর এখানে অনেকগুলো কালার আছে। হ্যাঁ একটা ফেসের মতো মনে হচ্ছে। হ্যাঁ, কতটা আমাদের জুপিটারের মতোই, কিন্তু না ফেসের মতো মানে মনে হচ্ছে দুইটা চোখ আছে আর ও আচ্ছা, এই দুটো একটা মুখ। হ্যাঁ। হ্যাঁ, এটা তো ভালো বল, বাট এত কালারফুল কেন? অনেক হ্যাপি তাই হ্যাঁ, মানে হ্যাপির একটা ব্যাপার স্যাপার আছে। তো সবুজ আছে, নীল আছে, সব রঙই মোটামুটি আছে। তো ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং একটা প্ল্যানেট এটা। এই প্ল্যানেটে অনেক রকম কালার, তো এটার জন্য একটা ক্লাব হোক, কালারফুল একটা প্ল্যানেট। এইটার নামটা ভালো লাগছে, টেনিপ্রা। টেনিপ্রা সম্ভবত মানে হচ্ছে ক্যাওস বা এটা জাতীয় কিছু। কার জন্য এটা? ডার্কনেস। আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম নয়েজি। সো তুমি তোমার প্ল্যানেটের নাম হচ্ছে টেনেব্রা, যার মানে হচ্ছে ডার্কনেস। তোমার প্ল্যানেট অনেক ডার্ক, ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, হিডেন থাকবে। ও আচ্ছা, মানে তোমার প্ল্যানেটে মানুষ থাকবে? দরকার নেই, এটা কি তোমার নিজস্ব প্ল্যানেট? ও আচ্ছা, নিজস্ব প্ল্যানেট, এবং এটা হচ্ছে ডার্কের মধ্যে থাকবে, এবং সে নিজেই রাজত্ব করবে ওখানে, না? আচ্ছা ঠিক আছে, এটার জন্য একটা ক্লাব হোক। আপনারা হচ্ছে এই যে এই সাইডে বসতে পারেন, এই সাইডে অনেক জায়গা আছে। না না না, সামনে বসুন। আচ্ছা, ওনারা হচ্ছে লাক্ষ্মী। ঠিক আছে, তাহলে এইটা আমার পছন্দ হয়েছে, এটাকে আসলে ইয়ে করা যায়। আর এটা কার? আমার আসিফ আছে আমাদের একজন ভলান্টিয়ার, সেইটা এসেছে। আমাদের জন্য আমরা ওয়ার্কশপ শেষে ওটাতে দেখে শুনে যাবো। ওকে, এইটা হচ্ছে আপনার, ওকে, ওর প্ল্যানেট, এটার জন্য একটা ক্ল্যাপ হোক। আমরা এখান থেকে আমরা ওখানে চলে যাবো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে ইয়েতে চলে যাই, পরবর্তী সেশনে চলে যাই। আমার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলা একটু হচ্ছে বাদ ছিল, আমি সেইটা আর কি ফুলফিল করি। কারণ একটা বিষয় কি, যে এইটা এত গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেট সিস্টেম, যে তুমি যদি ইন ফিউচার অ্যাস্ট্রোনমি নিয়ে আবার কাজ করার ইচ্ছা থাকে, এই ওয়ার্কশপের পর তুমি ধরো আবার একটা ওয়ার্কশপ করবা, বা হচ্ছে ধরো অ্যাস্ট্রোনমির বই ইউজ করবে, বা তুমি টেলিস্কোপ ইউজ করবে। টেলিস্কোপ যেমন আজকেই সন্ধ্যায় আমাদের সেশন আছে, জহিরুল ইসলাম, সে হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফির উপরে সেশন নেবে, এবং স্কাই অবজারভেশন নিয়ে কথা টথা বলবে। স্টেলারিয়াম সফটওয়্যারটাও দেখাবে, সো আমি এটা একটু কম দেখাবো এখন, স্টেলারিয়াম দেখাবো না হবে, ও হচ্ছে সন্ধ্যায় যাবে। সো তোমরা যখন অ্যাস্ট্রো ফটোগ্রাফ করবা, সেটা ফোন দিয়ে হোক, ও আজকে খুব ভালো মতো দেখাবে তোমরা ফোন দিয়ে কিভাবে অ্যাস্ট্রো ফটোগ্রাফ করবে। আমাদের অনেক ইচ্ছা করে না, যে হচ্ছে ওই যে গ্যালাক্সি, যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, একটাকে জিজ্ঞাসা করতেছিল যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আর ছায়াপথ, ছায়াপথ হচ্ছে গ্যালাক্সি বাংলা আমরা বলি ছায়াপথ, হ্যাঁ, আর নেবুলাকে আমরা বাংলায় বলি হচ্ছে নিহারিকা, এরকম। আর হচ্ছে মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, একই জিনিস। অর্থাৎ আমরা যে গ্যালাক্সিতে আছি ওটাকে বাংলায় আমরা বলি আকাশগঙ্গা, আর ইংরেজিতে বলা হয় হচ্ছে মিল্কি। ফুল থেকে ফুল থাকে না, মিল্কি ওয়েতেও থাকে। So, আচ্ছা, আমরা কোঅর্ডিনেটস, এটা কি কাজ করতেছে? এটা কি রবা, এটা কি কাজ করতেছে? এই যে ওর সাথে ব্লুটুথ কানেক্ট করতে হবে। আমি আপাতত এইটা দিয়ে দিই। না 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 ঠিক তো, এই যে না হয়েছে? ও, কাজ করতেছে না? Okay, হচ্ছে এইবার হচ্ছে। আমরা একই জিনিস আর বারবার বলবো না, আমরা জাস্ট বলে যে কি কি বলছিলাম সেটা। যে আমরা প্রথমে বলছিলাম যে অ্যাস্ট্রোনমিতে কোঅর্ডিনেট সিস্টেমটা দরকার, খুবই প্রয়োজন। কারণ আমি যখন স্পেসে কোনো একটা অবজেক্ট আইডেন্টিফাই করবো, তার জন্য আমাদের হচ্ছে কি দরকার, একটা কোঅর্ডিনেট সিস্টেম দরকার। যেমনটা হচ্ছে আমাদের মানে টেক্সট বই যেটা আমরা শিখছিলাম হচ্ছে, হ্যাঁ, তার কোঅর্ডিনেট সিস্টেম শিখছিলাম। তারপরে হচ্ছে লংগিটিউড ল্যাটিটিউড, ওইটা ব্যবহার করা হয় হচ্ছে যে যারা হলো এই যে তোমার জলপথে বিভিন্ন জায়গায় যায়, বা আগেকার দিনে হচ্ছে লোকেশন বের করার জন্য হচ্ছে তোমার লংগিটিউড ল্যাটিটিউডের দরকার ছিল। ঠিক আছে, এটা একটা মানুষ খুব ব্যবহার করবে। আর তুমি পৃথিবীতে কোথায় আছো সেটা জানার জন্য তোমার লংগিটিউড ল্যাটিটিউড দরকার। আবার টেলিস্কোপ দিয়ে যখন আমরা একটা স্মার্ট টেলিস্কোপ দিয়ে যখন আমরা অবজার্ভ করি, ওই টেলিস্কোপটা আজকে নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু এটা আসলে সেশনের কোনো সেশনের সাথে যাচ্ছে না, কিংবা যেটা দিয়ে মেইনলি আমি হচ্ছে
অ্যাস্ট্রোফটোগ্রাফ করি, বা হচ্ছে এক্সোপ্ল্যানেট ডিটেক্ট করি, তারপরে এগুলো আরো বিভিন্ন রকম কাজ করি আমরা। ধূমকেতুও ক্যাপচার করি। হ্যাঁ, সেই ছবিগুলো আমরা চাইলে দেখাতে পারি। হ্যাঁ, এটা একটা আলাদা, আমি যদি এটা করার পর সময় পাই, একটু মনে রেখো যে আমি যে ধূমকেতুগুলো আমরা ক্যাপচার করছি এগুলো আমরা দেখাবো, যদি এইটা দেখানোর পর সময় পাই। তারপরে হচ্ছে কালকে তো এই যে লংজিটিউড ল্যাটিটিউড তোমাদের বোঝালাম, কালকে তারপরে হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার বুঝাইছিলাম, মনে আছে না? যে মাঝখানে পৃথিবী থাকবে, তারপর হচ্ছে পৃথিবীর যে হচ্ছে ইকুয়েটর আছে তো হ্যাঁ, আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিলে পাবো হচ্ছে সেলেস্টিয়াল। মনে আছে না এগুলো? এগুলোকে একটু পরে আমি কুইজ দিব, তো এই জন্য আরো বিষয় দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে সেলেস্টিয়াল স্কয়ারে আমি এক্সপ্লেইন করছিলাম যে হচ্ছে তুমি একটু তোমার মাথার উপরে যদি স্পেসের দিকে তাকাও, যে পয়েন্টটা পাবা সেটা হচ্ছে তোমার জেনিথ, এবং পায়ের তলায় যদি স্পেসের দিকে হচ্ছে মুভ করো তাহলে সেটা হবে তোমার ডান দিক। তারপরে হচ্ছে সেলেস্টিয়াল ইকুয়েটরকে এই যে এক্সপ্যান্ড করে দিয়ে তুমি এই যে যেটা পাচ্ছ, এই যে নেমটা হচ্ছে সেলেস্টিয়াল। আর এই লালটা, লালটা হচ্ছে যে এক্লিপটিক, অর্থাৎ সূর্য যে পথে চলে, অর্থাৎ অ্যাপারেন্ট সোলার পাথ। হ্যাঁ, অ্যাপারেন্ট সোলার পাথ আর এই তোমার হলো এই সেলেস্টিয়াল ইকুয়েটর, এই দুটো পয়েন্ট যেখানে মিলে যায়, সূর্য ঘুরতে ঘুরতে যখন হলো এই পয়েন্টটাতে আসে, অর্থাৎ মার্চ মাসে ইভেন্টটা হয়, এই ইভেন্টটাকে আমরা বলি হচ্ছে ভার্নাল ইকুইনক্স। মনে আছে ভার্নাল ইকুইনক্স মানে কি? আমি বলেছিলাম যে ভার্নাল মানে গঠনমূলক, আর ইকুইনক্স মানে হচ্ছে সমান, ইকুইন মানে সমান, নক্স মানে রাত্রি। তাহলে যেদিন পৃথিবীতে দিন রাত সমান হয়ে বছরে হচ্ছে এই দিনটাতে, এই ভার্নাল ইকুইনক্সের প্রসঙ্গটা একটু পরে গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমি কয়টা চারটা নিয়ে বলতে চাইছি কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। এই গ্যালাকটিকটা তোমরা গতকাল, এটা নিয়ে এখন আগে এটা খুব একটা বলবো না এটা নিয়ে, যে কালকে তোমরা একটা স্লাইড দেখবা, এটা হচ্ছে সৈয়দা লামিম ম্যাম আপুর সেশন। গ্যালাক্সি নিয়ে কথা বলবো না? গ্যালাক্সি নিয়ে কথা বলার সময় একটা হচ্ছে উনি স্লাইড দেখাইছিল, সেখানে উনি বোঝানোর চেষ্টা করতেছিল যে ছবি তুলে রাখছে ওইটা থেকে, এই যে এই ছবিটা, এই যে এটা দেখা যাচ্ছে, এই যে এরকম একটা স্লাইড ছিল না? হ্যাঁ, এরকম একটা স্লাইড ছিল। এই স্লাইডটাতে এই গ্যালাকটিক কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়েছে। ওইখানে আমাদের অরিজিন হচ্ছে আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে অরিজিন হিসেবে বা প্রসঙ্গ কাঠামো ধরে ইউনিভার্সের আসল গ্যালাক্সি কত দূরে আছে এইটা মাপার যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে গ্যালাক্টিক কোঅর্ডিনেট। অর্থাৎ আমাদের গ্যালাক্সিকে অরিজিন ধরে আর অন্য গ্যালাক্সি কত দূরে আছে, যেমন আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা কত দূরে, আমাদের গ্যালাক্সি থেকে ট্রায়াঙ্গুলাম কত দূরে, আমাদের গ্যালাক্সি থেকে M87 কত দূরে, এইটা মাপার যে কোঅর্ডিনেট সিস্টেম এটাকে বলা হচ্ছে গ্যালাকটিক কোঅর্ডিনেট সিস্টেম। এটা নিয়ে এটা খুব বেশি আপার লেভেলের যারা আরেকটু অ্যাডভান্স স্টাডি করবে তাদের জন্য, বাট এটা আমরা ভবিষ্যতে কখনো ক্লিয়ার করব। আপাতত আমরা হরাইজন্টাল আর ইকুয়েটোরিয়ালটা একদম ক্লিয়ার করি। আর টেরেস্ট্রিয়াল তো আমরা মোটামুটি জানি, টেরেস্ট্রিয়াল হচ্ছে লংজিটিউড ল্যাটিটিউড, অর্থাৎ ওই যে গ্লোব দিয়ে যেটা আমি দেখালাম, গ্লোবের উপরে তুমি যদি যে কোনো একটা কান্ট্রি তুমি যদি হচ্ছে ইয়ে করো, আইডেন্টিফাই করো, এটা লংজিটিউড ল্যাটিটিউড তুমি বের করতে পারো। হ্যাঁ, আমি তো সেদিন তো এটা দেখাবো। সো আর হরাইজন্টাল নিয়েও কথা বলছি। হরাইজন্টালে কি বলছিলাম? হরাইজন্টালে হচ্ছে নর্থ ডিরেকশনটাকে কি হিসেবে ধরা হয়? আমাদের, হ্যাঁ, আমাদের রেফারেন্স ডিরেকশন হিসেবে ধরা হয়। কেন সেটাও কিন্তু বলছিলাম, যে নর্থ কে কেন চুজ করা হয়েছে? পোলার থাকার কারণে, পোলার স্টার্টে থাকার কারণে, অর্থাৎ ধ্রুব তারা থাকার কারণে। ধ্রুব তারা যেহেতু ফিক্সড, এটা একটা মানে পৃথিবীর মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট গুলোর মধ্যে এটা একটা বেশ ইউনিক একটা কিছু, কারণ পোলার স্টারটা মুভ করতেছে না, অন্যান্য তারা মুভ করতেছে এরকম। তো এই জন্য ওইটাকে হচ্ছে এই ডিরেকশনটাকে ধরা হচ্ছে হলো মানে রেফারেন্স ডিরেকশন হিসেবে ধরা হচ্ছে। তো এই দিক থেকে আমরা কাউন্ট করা শুরু করি। নর্থ থেকে আমি ঘড়ির কাঁটার দিকে আমার অ্যাজিমুথ যে কোঅর্ডিনেটটা আছে সেইটা কাউন্ট করা শুরু করি। তো নর্থ হচ্ছে 0, আমার দিগন্তে নর্থ বরাবর হচ্ছে 0। আমি হচ্ছে যখন এইভাবে ঘুরে পূর্বে আসবো, ঠিক একদম এক্সট্রিম পূর্ব দিকে যখন চলে যাব, তখন 90 ডিগ্রি চলে আসবে, তাই না? পুরোটা তো ঘুরতে আমার 360 লাগবে। তাহলে এখানে 90, এখানে 180, 270, আবার ঘুরে হচ্ছে 360, তাই তো? টেলিস্কোপটা রাখার উদ্দেশ্য হচ্ছে ওইটাই বোঝানো। আমার টেলিস্কোপটাতে কিন্তু আসলে এখানে লিখেছিলাম আমি যে সিম্পল বোথ ফর টেলিস্কোপ। এই যে টেলিস্কোপটাতে কি ব্যবহার করা হয় দেখো, টেলিস্কোপ আসলে এই যে অ্যাজিমুথটা হচ্ছে যে এটা হচ্ছে ওর অ্যাজিমুথ। কত ডিগ্রি ঘুরতেছে? 360 ডিগ্রি ঘুরতেছে, ঠিক তাই না? ও পুরোটাই ঘুরতে পারে। সো দিস ইজ কল্ড অ্যাজিমুথ, অর্থাৎ আমি ওর অ্যাজিমুথ চেঞ্জ করি। আমি যদি এখন টেলিস্কোপটা 00 অ্যাজিমুথ করতে চাই, এই যে এখনো 00 অ্যাজিমুথে আছে, কারণ এটা হলো এক্সট্রিম নর্থ। একদম হচ্ছে আমি
ইয়ের দিকে তাকায় আছে। এটা কিন্তু একদম মানে গ্রাউন্ড বরাবর তাকাতে হবে, তবে অ্যাজিমুথ জিরো। ঠিক আছে, তো এখন অ্যাজিমুথও জিরো, ওর যেহেতু আমি ওর অল্টিটিউড তো তুলিনি, উপরে তো তুলি, তবে একদম হরাইজনের দিকে তাকায় আছে, এই দিকে ডিরেকশন তাকায় আছে। তাহলে ওর এখন কি জিরো জিরো হয়ে যাচ্ছে। এই টেলিস্কোপটা এখন যে অবস্থানে আছে, এটা হচ্ছে ওর অ্যাজিমুথ অল্টিটিউড জিরো জিরো। এখন বোঝাতে পারছি কি হচ্ছে এখানে? ওকে, এখন যদি আমি ওর হচ্ছে অল্টিটিউড অ্যাজিমুথ চেঞ্জ করতে চাই, সাপোজ আমি পোলার স্টারটাকেই দিই, তাহলে পোলার স্টারে তাকানোর জন্য তো আমার এদিক ওদিক যাওয়ার দরকার নেই, কারণ পোলার তো এই বরাবরই আছে, নর্থেই আছে। পোলারের অ্যাজিমুথ জিরো। কালকে বলছিলাম যে পোলারের হচ্ছে কোঅর্ডিনেট কত থাকে? 23। আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে 23, এটা কিন্তু চেঞ্জ হবে ডিরেকশন ভেদে। এই 23 ধরে এরকম হতে হবে, কাইন্ড অফ এরকম। এরকম করলে তুমি মোটামুটি 23 ডিগ্রি তুললাম। কি তুললাম? আমি অল্টিটিউডটা, তাই তো? তো এখানে আমার কোঅর্ডিনেট দুইটা কি কি? আমার নর্থ এর দিকে যেহেতু আছে, তো আমার অ্যাজিমুথ হচ্ছে 0 আর অল্টিটিউড হচ্ছে 23। এই তো, এই যে এখন ও টেলিস্কোপটা যে অবস্থানে আছে, এইটার কোঅর্ডিনেট কত? 0,0,23। জিরোটা কি? জিরোটা হচ্ছে ওর অ্যাজিমুথ। আচ্ছা, অল্টিটিউডটা আগে বলতে হবে। অল্টিটিউড অ্যাজিমুথ আগে বলতে, হ্যাঁ ওই যে অল্টিটিউডটা আগে বলতে হয়, অ্যাজিমুথটা পরে। তো 23 হচ্ছে অল্টিটিউড, অ্যাজিমুথ হচ্ছে 0। তাহলে আমি যদি তোমাকে বলি 23 জিরো অল্টিটিউড অ্যাজিমুথ, তুমি বুঝে যাবে না আমি আসলে কি বোঝাচ্ছি, তুমি বুঝবা যে আমি আসলে পোলার স্টারের কথা, তাই তো? এটা তো জিনিসটা একদম সহজ হয়ে গেল। আমরা এখন যেটা করতে পারি সেটা হলো যে তোমাদের মধ্যে থেকে 2-3 জন তোমরা আমাকে এখন এইটা ঘুরে ঘুরে হচ্ছে একটা দেখাও। আমি তোমাদেরকে একটা অবজেক্টের কথা বলি, সেই অবজেক্টটা তুমি আমাকে একটু দেখাও। যে এটা হলো, ধরো স্টেলারিয়ামে গেলাম আমি, এটা একটু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হোক, ভালো হবে না? স্টেলারিয়াম, স্টেলারিয়াম হচ্ছে ওয়েব, স্টেলারিয়াম ওয়েবে গিয়ে আমি দেখি যে হচ্ছে আমাদের আজকে মঙ্গল গ্রহ, ওয়াও এখন জুপিটার আছে। আকাশে এখন জুপিটার দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আছে, সরি। সো এখন জুপিটার আছে। ওমা, ও হচ্ছে অটো সন্ধ্যা করে নেয়, বুঝছো? এই ওয়েবসাইটটা যেটা করে, আমার লোকেশনই দেখাচ্ছে, কিন্তু ও অটোমেটিক নাইট মোডে চলে যায়। অর্থাৎ এই যে দেখো, এই যে এখানে টাইম ও কি করছে জানো? ও সন্ধ্যা হচ্ছে প্রায় অলমোস্ট 7টা নিয়ে নিছে, কারণ ও তো জানে যে আমি দিনের বেলা কিছু দেখতে পারবো না। আচ্ছা, আমরা মার্সটা দেখি তো কোথায় আছে। ওকে, মার্সের অ্যাজিমুথ হচ্ছে 266 আর অল্টিটিউড হচ্ছে 54। দেখি তো, তোমরা একটু ট্রাই করো এই টেলিস্কোপটা দিয়ে। তুমি হচ্ছে আন্দাজে মার্সটা কোন দিকে আছে মনে করো আমরা সন্ধ্যা 7টায় গেছি। এই সাইড থেকে হচ্ছে দুনিয়া, কিন্তু এসি থেকে আমি করতে পারি না। হ্যাঁ চলে আসো, তরুণদের হচ্ছে ইয়ে করা হচ্ছে বেশি। তুমি চেষ্টা করো। আমাদের অ্যাজিমুথ হচ্ছে 266, তাহলে কোন দিকে হবে? হ্যাঁ, এটা গেলা হবে হচ্ছে যে এটা জাস্ট ইউজ করলে গেলা হবে। হ্যাঁ, 266 তাহলে কোন দিকে থাকতে পারে? তাহলে এখানে তো নর্থ ইস্ট আছে, তাহলে তোমাকে হচ্ছে পূর্বের দিকে যেতে হবে। হ্যাঁ, ঘড়ির কাঁটাটি, তাহলে যেটা থাকুক, হ্যাঁ যেটা থাকুক এই 90 ঘড়ি। আরো ঘোরাও, তুমি দক্ষিণের দিকে তাকিয়ে আছো। হ্যাঁ তাহলে এই হ্যাঁ তাহলে 270 হবে না, 270 একদম এই বল না, ভুল বললাম না? এটা হচ্ছে 0, 90, হ্যাঁ 270 এই বল, কিন্তু একদম 270 না, সামান্য একটু এদিক ওদিক, 266, তার মোটামুটি এই বলার মধ্যে। এইটা তো তুমি শুধুমাত্র অ্যাজিমুথ বলবা। অল্টিটিউড কত? 53, হ্যাঁ 53 ডিগ্রি। 53 ডিগ্রি মানে মোটামুটি অ্যারাউন্ড বেশ খানিকটা উপরে, কারণ তুমি তো 60 ডিগ্রি কোণ বলছো, তুমি তো জানো যে 60 ডিগ্রি কোণ মানে যথেষ্টখানি উপরে। হ্যাঁ আন্দাজে, হ্যাঁ মোটামুটি এরকম 60 ডিগ্রি মানে যথেষ্ট উপরে। হ্যাঁ, এই যে তুমি যে যে ইয়েটা বললা, হ্যাঁ বর্তমানে একটা লেভেল লিস্ট বা ব্যবহার করা খুঁজে পেয়েছো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে ও পজিশনটা নিল টেলিস্কোপের, এইটা কিন্তু ও একটু মার্সের দিকে হচ্ছে থাকে। জাস্ট ওকে খালি বলা হয়েছে যে মার্স তোমার এই লোকেশনে এখন এই অল্টিটিউডে অ্যাজিমুথ আছে। এখন কি বুঝতে পারছিস যে কোঅর্ডিনেট সিস্টেমটা কত কিভাবে কাজ করে? তো একদম না, কিন্তু হাতে কলমে কোঅর্ডিনেট সিস্টেম বুঝে গেলে তো এই গ্রুপ থেকে একজন হচ্ছে কোন একটা কিছু খুঁজে বের করে দেখো আমাদেরকে। তোমরা কি দেখবা বলো তো? আর্কটুরাস?
হ্যাঁ, আর্কতুরাসটা নিয়ে আজকে কথা হয়েছে। আর্কতুরাস কিন্তু বিমান না, এই তারাটা মনে হয় দেখাইছিল। আচ্ছা, আর্কতুরাসের অল্টিটিউড হচ্ছে অ্যাজিমুথ 91, এবং ওই 56তেই আছে, একটু ডিফারেন্ট কিছু লাগবে। ডিফারেন্ট কোথায়, ডিফারেন্ট কোথায়? এটা কি, এটা কি? স্পাইকা। আচ্ছা, স্পাইকা আমার বেশ পছন্দের একটা তারা। স্পাইকা, হ্যাঁ, স্পাইকাটা একটু কেউ খুঁজে দাও তো। স্পাইকা হচ্ছে, তুমি আসো, স্পাইকা খুঁজে দেখাও। যদিও আমরা এই টেলিস্কোপটা দিয়ে আসলে প্ল্যানেট দেখি, তারা আমরা দেখি না, কারণ তারা দেখি, তুমি কি দেখি, তারা এই স্পাইকার দিকে তাকালে তুমি ওই হচ্ছে একটা রেড মানে একটা ব্লু পয়েন্টও দেখতে পারবে আর কিছু না। তো এখানেও বড় করে দেখা যাচ্ছে। অ্যাজিমুথ আছে হলো 144, তাহলে জিরো, ইয়ে করে ঘড়ির কাঁটার দিকে যাবে। হ্যাঁ, 90। হ্যাঁ, আরো বড়। হ্যাঁ, তাহলে এইদিকে 90, তাহলে হচ্ছে স্পাইকার কিন্তু আছে হলো সাউথের, এই যে দেখো এখানে তো লোকেশন বোঝা যাচ্ছে, ইস্ট আর সাউথের মাঝামাঝি কোথাও। তাহলে ওইটা হচ্ছে ইস্ট, এইটা হচ্ছে সাউথ, মাঝামাঝি কোথাও। হ্যাঁ, তোমার কিন্তু ডিরেকশন গেছে ঠিক। হ্যাঁ, এখন হলো তুমি কতটা অল্টিটিউডে কত উঠবা। তোমার অল্টিটিউড উঠতে গেলে তোমাকে 48, 48, হ্যাঁ 48, অ্যারাউন্ড। ওইটা না, এই যে এইটা ধরতে হবে, এইটা একটু লুজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইটা ধরালে তোমার হচ্ছে লুজ হবে। হ্যাঁ, মোটামুটি 60 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে হয়। এটা অবশ্য প্র্যাকটিক্যালি যদি তুমি স্পেসের দিকে তাকাও আরো বেশি ভালো হবে আর কি। আইডিয়া করাটা একটু মুশকিল। হ্যাঁ, মোটামুটি হয়েছে, আপনার 50 ডিগ্রি হয়েছে। তো এর এটা ক্লাস হোক, আমরা প্র্যাকটিক্যালি বেশ টেলিস্কোপ গুলো ব্যবহার করা শিখে যাচ্ছি। টেলিস্কোপও ব্যবহার শিখে যাচ্ছি, কোঅর্ডিনেট সিস্টেমও শেখা হয়ে যাচ্ছে আমাদেরকে। সো হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম মোটামুটি আমরা বুঝে গেছি কিভাবে জিনিসটা কাজ করে। এইবার হলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমি সেইটাতে চলে যাই, যেটা নিয়ে মূলত আমি সেদিন কথা বলতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে। বাট ওইটা এইটার থেকেও বেশি গুরুত্ব, কারণ ওইটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট। আমাদের আম, হয় না যে বিভিন্ন একক আমরা ব্যবহার করি, যেমন কিলোগ্রাম, এটা পৃথিবীর যে কোনো জায়গায় মোটামুটি কিলোগ্রামটা ইউজ করতে পারে। বাট পাউন্ড ব্রিটিশরা বুঝবে, বাট ইউরোপের বিভিন্ন দেশ আছে ওরা পাউন্ড ইউজ করে না, আমেরিকানরা পাউন্ড ইউজ করে না, ওরা তো কেজি ইউজ করে। যে আমেরিকায় গিয়ে বললাম আমাকে 1 পাউন্ড খেতে, উনি বুঝবে, বাট একটা সুবিধাজনক হবে, অনেকেই বুঝতে পারবে। তো একটা সব জায়গায় সবসময় তোমরা জানো যে ইউনিট গুলো হচ্ছে ইউনিভার্সাল। অ্যাস্ট্রোনমিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও একটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন ছিল। কেন জানো? আমি ওই দিন বলছিলাম না যে হচ্ছে এই যে হরাইজন, ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আমি যে টেলিস্কোপটা দিয়ে এরকম করে তাকিয়ে আছি, যে তারাটা কেবল তুমি দেখালে ঠিক তার মতো মুভ করছে, তাই না? আমি এখন দিলাম 2 মিনিট পর তো ওই তারাটা ওখানে থাকবে না, তারাটা কিন্তু পুরো যায়। এই টেলিস্কোপটা এমন ডিজাইনের কেন জানো? আমাদের বারবার এরকম, বারবার এরকম, বারবার এরকম। অর্থাৎ চাপ যখন আমরা অবজার্ভ করি, এভাবে রেখে দিলেই 10 জন কি একসাথে দেখতে পারেন। 3 জন দেখার পর চতুর্থ জন এসে বলে, ভাইয়া কিচ্ছু দেখতে পাচ্ছি না, এখন চার্জ সরে গেছে। আমাদেরকে বারবার কি করতে হয়, কোঅর্ডিনেটের সাথে সাথে টেলিস্কোপটাকে আমাদেরকে এরকম সব, হ্যাঁ, মুভ করতে হয়। তো এটা তো একটা প্রবলেম। এইটা তো, এই প্রবলেমের সলিউশনটা আমাদের দরকার। এই জন্য একটা ইউনিভার্সাল কোঅর্ডিনেট দরকার, যেটা আমাদের পৃথিবী, আমাদের হচ্ছে যে টেরেস্ট্রিয়াল, এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো এটা প্র্যাকটিক্যাল আমি যেটা বলছিলাম, যে সাপোজ এই যে জহির হয়তো বরিশাল থেকে আমাকে বললো যে ভাই একটা ইয়ে দেখা যাচ্ছে, একটা হয়তো ধূমকেতু দেখা যাচ্ছে, আমাকে বললো যে সেটা হচ্ছে পাবনা থেকে আমি রেকর্ড। এখন ও আসলে কোন কোঅর্ডিনেট শেয়ার, এই হরাইজন্টাল শেয়ার করলে তো হবে না, কারণ ও বরিশাল থেকে যে কোঅর্ডিনেট দেখতেছে এখন এই মুহূর্তে, সেম একই জিনিস আমি ঢাকা থেকে বা পাবনা থেকে সেম জিনিস দেখবো, ওই কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, এটা তো লোকেশনের উপর। তো আমরা দেখি যে সেই ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কিভাবে হয়। এর জন্য আমাদেরকে না একটু বার্নাল ইকুইনক্সটা বুঝতে হচ্ছে। এটা কথা বারবার বলছি, ওই বার্নাল ইকুইনক্স, মানে কোঅর্ডিনেট সিস্টেমের প্রসঙ্গে আমি বার্নাল ইকুইনক্সের কথা বারবার কেন বলছি?
মজার ব্যাপার ভার্নাল ইকুইনক্সটা প্রাচীনকাল থেকেই মানুষ এটা সম্পর্কে অবগত, কারণ ওই যে স্যার পার্সোনাল নলেজ স্যার একদম ফার্স্ট সেশনে বলছিল কৃষি সভ্যতার কথা বলছিল, তোমরা ওইটা অ্যাবজর্ভ করছো কিনা জানি না। কৃষি সভ্যতার কথা বলছে এই কারণে যে মানুষ 10,000 বছর ধরে কৃষি কাজ করে। হ্যাঁ, তার আগে মানুষ আসলে ওই যে পশু শিকার করতো, হান্টিং গ্যাদারিং বলে এগুলো করতো। তো আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা ওই যারা কৃষিকাজের আগে মানুষদেরকে আসলে অসভ্য করছি। আমরা মনে করি যে সভ্যতা শুরুই হয়েছে হলো ওই যে 10,000 বছর ধরে মানুষ কৃষিকাজ করছে, এটা আসলে ব্যাপারটা সে, কারণ এমন কিছু জায়গা আর্কিওলজিক্যাল কিছু স্পট আবিষ্কার হয়েছে যেখানে আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি যেটা আসলে ঠিক বান, মানে ওইখান থেকে আসলে মানে মানুষ অবজার্ভ, ঠিক আছে। তো কি অবস্থা? মিটিং প্রত্যাশা ও রণ কথা বলতেছে রণ কথা বলতেছে না এটাই তো wrong। এর জন্য ঠিক আছে বাস। তো যেটা বলতেছিলাম যে ওই যে স্টোন হেঞ্জের ছবি তোমরা তো অনলাইনে দেয়, স্টোন হেঞ্জ ওই যে অনেক বড় বড় পাথর দিয়ে হচ্ছে একটা স্ট্রাকচার করে রাখছে, ওইগুলো দিয়ে কি করতে পারে প্রাচীনকালের মানুষ? ওরা না এই ভার্নাল ইকুইনক্স অবজার্ভ, ওরা এটা জানার চেষ্টা করতো যে কবে ভার্নাল ইকুইনক্স, অর্থাৎ কবে বসন্ত মাস শেষ হবে, কবে নতুন ফসল ফলন আমরা যারা কৃষিকাজ করতো তারাই। আর কিন্তু মজার ব্যাপার এটা আমরা মনে করি যে শুধুমাত্র যারা কৃষিকাজ করতো তারাই করতো, কিন্তু আধুনিক গবেষণা বলতেছিল না, কৃষিকাজ যারা করতো তাদের আগের মানুষেরাও তারাও আকাশ অবজার্ভ করতো। এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে দেখবে একটা পেন্টিং দেখাইছে, ওই যে গুহার মধ্যে যে গুহা পেন্টিং ছিল, ওর বয়স তো অনেক বেশি, মানে 30,000 বছর, 30,000 বছর আগের যে আদিম মানুষ তারাও পেন্টিং করতো, এবং পেন্টিং গুলো চমৎকার, এবং সেখানেও কিন্তু ওই যে স্টার গেল। তার মানে কি বোঝায় যে তারা স্টার দেখতো, তারা কৃষিকাজ করতো না তাও স্টার দেখতো, তার মানে তারা তাদের জীবনের সাথে স্পেসের কানেকশন তৈরি করতে পারছে। ঠিক আছে, যাই হোক ওটা অন্য প্রসঙ্গ। তো ভার্নাল ইকুইনক্সের প্রসঙ্গ আশা করি বুঝতে পারছো যে এটা হলো তোমার যে সেলেস্টিয়াল ইকুয়েটর আর সূর্যের যে চলার পথটা, এই দুটো এখানে যেখানে হলো ইয়ে করতেছে, এই পয়েন্টটাকে আমরা বুঝতে ভার্নাল ইকুইনক্স। এটা একটা ইউনিক ইভেন্ট জন্য, এবং এইটা কিন্তু পৃথিবীতে না, খেয়াল করছো এটা কিন্তু স্পেস, এটা কিন্তু আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ার, এই যে পয়েন্টটা ভার্নাল ইকুইনক্স পয়েন্টটা এটা কিন্তু স্পেস, স্পেস আমাদের পৃথিবী। ঠিক আছে, এই জন্য আমাদের দরকার ছিল এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম করবো যেটা আমাদের সেলেস্টিয়ালের উপর ডিপেন্ড করে, পৃথিবীর উপর না। আমরা পৃথিবী থেকে অবজার্ভ করবো, বাট আমাদের যে অরিজিন যেটা হবে, যেটা আমাদের প্রসঙ্গ কাঠামো হবে, প্রসঙ্গ কাঠামোটা কোথায় হবে? স্পেসে হবে। আমি বোঝাতে পারছি? উত্তর দিকটা ছিল হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেমের প্রসঙ্গ কাঠামো, তাই না? উত্তর দিক ওটাই 0 0 করছিলাম, কিন্তু এখন 0 0 ধরবো হচ্ছে আমরা এই ভার্নাল দিকে। ঠিক আছে, নতুন যে প্রসঙ্গ কাঠামোর কথা বলছি ইউনিভার্সাল, সেইটার প্রসঙ্গ কাঠামো ধরবো কোথা থেকে? ভার্নাল ইকুইনক্স থেকে। এইটাই হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোর, মানে এই কোঅর্ডিনেট সিস্টেমের প্রসঙ্গ কাঠামো। এটা আমি জানি এটা একটু হার্ড, এটা অ্যাবজর্ব করা একটু হার্ড, হরাইজন্টালটা অনেকখানি সহজ হচ্ছে, কিন্তু এইটা যেটা কথা বলছি ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেম, এইটা তুলনামূলকভাবে হার্ড, মানে প্রথমবার বুঝতে একটু অসুবিধা। হ্যাঁ, কারণ কেন অসুবিধা হয়? এই ভার্নাল ইকুইনক্সটা এক্স্যাক্টলি কোথায় এটা বুঝতে অসুবিধা হয়, সেলেস্টিয়াল ইকুয়েটরটা ঠিক মতো না বুঝলে অসুবিধা হয়। বাট তুমি যদি দুই একবার এটা নিয়ে একটু পড়ো, একটু চেষ্টা করো, তাহলে দেখবা এটাও কেমন আসছে কঠিন ছোট। ঠিক আছে, আমি এর পরে নিতে চাচ্ছি আর কি। তো আমি, হ্যাঁ, তো ওই কোঅর্ডিনেট সিস্টেমটার নাম হচ্ছে রাইট অ্যাসেনশন ডিক্লাইনেশন, মানে ইকুয়েটোরিয়াল কোঅর্ডিনেট সিস্টেমটার নাম। আর কোঅর্ডিনেটের নাম হচ্ছে রাইট অ্যাসেনশন ডিক্লাইনেশন। রাইট অ্যাসেনশনটা হচ্ছে, এটাকে আমরা লংজিটিউড বলতাম না, ওইটাকে আমরা বলি রাইট অ্যাসেনশন, যেটাকে আমরা হচ্ছে ল্যাটিটিউড বলতাম, ওইটাই হচ্ছে ডিক্লাইনেশন। এখন এটা কিভাবে অবজার্ভ করে, এই জিনিসটা একটু প্রবলেম। এই দেখেন, এই এটা দেখা যাচ্ছে, আমরা এটা একটু নিতে পারি। এই কালারটি দেখা যাচ্ছে নীল রং, এইটা হচ্ছে সেই ভার্নাল ইকুইনক্স। হ্যাঁ, ভার্নাল ইকুইনক্সের এই পয়েন্টটা, এটা কিন্তু স্পেস, নট পৃথিবী, পৃথিবী এসে যে মাঝখানে। ঠিক আছে, এই নীল দাগটা হচ্ছে সেই সোলার পাথ, বুঝতে পেরেছো?
আর এই যেটা হচ্ছে সেলেস্টিয়াল ইকুয়েটর, অর্থাৎ আমাদের পৃথিবীর যে বিষুবরেখা যেটা স্পেসে এক্সপ্যান্ড করলে যেটা হয় সেটা হচ্ছে যে এটা পার্পলটা, এটা কি বলা, আর এই নীলটা হচ্ছে তোমার হলো সোলার, ঠিক আছে। আর এই যে ভার্নাল ইকুইনক্স, এই দুটা রেখা যেখানে মিলিত হয়েছে ভার্নাল ইকুইনক্স, এই পয়েন্টটাকে আমরা এখন আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হিসেবে ধরতেছি। ওকে, সো এটা হচ্ছে এখন আমাদের 0 0। ওকে, এই 0 0 থেকে আমি তো দুইটা কোঅর্ডিনেট দরকার, একটা হচ্ছে রাইট অ্যাসেনশন, ডিক্লাইন। ওকে, রাইট অ্যাসেনশনটা হচ্ছে যে আমি এই যে 360 ডিগ্রি ঘুরবো, জাস্ট ইজি কথা, আমি আমার স্পেসে 360 ডিগ্রি ঘুরবো, এখান থেকে 0 0 ধরে 360 ডিগ্রি ঘুরবো, এটা তো বুঝতে আমার কোনো অসুবিধা না। জাস্ট এখানে একটা মনে করো যে ইয়ে আছে, গ্যালাক্সি আছে বা কোনো একটা স্টার আছে, ওর রাইট অ্যাসেনশন 0, ডিক্লাইনেশন 0, ব্যাস। আবার এখানে ধরো একটা স্টার আছে, এটা আমি কতখানি আঁকলাম, ধরো আমি 30 ডিগ্রি আঁকলাম, তাহলে ওর রাইট অ্যাসেনশন 30 ডিগ্রি, ডিক্লাইনেশন 0, কারণ এখন আমি গ্রাউন্ডেড, মানে এখানে উপরে উঠি, ঠিক আছে। কিন্তু তুমি দেখো এখানে কি লেখা আছে জানো, 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার, এটা থেকে ভয় করার কিছু নেই, আমি হিসাবটা আওয়ারে করি। এর কারণ হচ্ছে একদম সহজ, এটা বুঝতে খুব বেশি অসুবিধা হবে। দেখো পুরোটা ঘুরতে সূর্য তো এই দিক থেকে ঘুরতে তোমার কত 24 ঘন্টা সময় নেয় না, পৃথিবীর কত সময় নেয় একবার ঘুরতে? 24 ঘন্টা সময়। মানে পৃথিবী সূর্যের চারপাশে না, পৃথিবী রোটেট করতে তো 24 ঘন্টা। তাহলে 360 ডিগ্রি হচ্ছে আমার পুরোটা ঘুরতে লাগবে, তাই না? কত সময় লাগবে? 24 ঘন্টা। তাহলে প্রতি ডিগ্রি মানে প্রতি ঘন্টায় আমি কত ডিগ্রি ঘুরতেছি? এটা কত হয়? 15 না? তুমি ক্যালকুলেট করে দেখো তো, 15 ভাগ করে দেখো 15 হবে। তাই না? 15। তার মানে এইটা হচ্ছে 15 15 15 15 ডিগ্রি 15 ডিগ্রি করে বাড়া মানে হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা। তার মানে তুমি আকাশের দিকে একটা তার দিকে তাকিয়ে আছো, তোমার এতই মন খারাপ যে তুমি আজকে আকাশের দিকেই তাকাই, তারাটা মিস করতেছে, তুমি তাকাই আছো না। 1 ঘন্টা চলে গেছে, তারাটা কি ওখানে থাকবে? এটা কি না, চলে গেছে, কতখানি চলে গেছে? তুমি যদি 1 ঘন্টা চলে গেছে, তোমার মন খারাপ 1 ঘন্টা, ও 15 ডিগ্রি চলে গেছে, ওই যে 15 ডিগ্রি খুশি করে চলে গেছে। তোমার এতই মন খারাপ যে তুমি 3 ঘন্টা ধরে আকাশের দিকে তাকায়, একটা কিন্তু তুমি একদিকে তাকায় থাকবে না, কারণ তারা কিন্তু গুণ করতেছে। তো 3 ঘন্টায় হোক 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি। এটা শুধু সেলেস্টিয়াল ইকুয়েটরে যদি তারটা থাকে সেক্ষেত্রেই হবে, সেলেস্টিয়াল সেলেস্টিয়াল ওই একদম ইকুয়েটর বরাবর আমি বোঝানোর জন্য কেবল হচ্ছে শুধুমাত্র রাইট এক্সটেনশন নিয়ে কথা বলি। ডিক্লাইনেশনটা বলতেছিলাম, ডিক্লাইনেশন আরো সহজ, এখান থেকে ওটা আরো বেশি। ডিক্লাইনেশন কি? এটা তো রাইট এক্সটেনশন এদিক দিয়ে পুরোটা ঘুরে আসে, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুরতে ঘুরতে এখানে এসে 24 হয়ে যাবে, তাই না? আর পুরোটা ঘুরতে কত সময় লাগে আমাদের? 24 ঘন্টা। মানে এই যে পৃথিবীর ঘোরার কথা বলতেছি আমরা, সূর্য তো মনে হয় যেন সারাদিন ঘুরে আসতে পৃথিবীর চারপাশে, আমাদের কাছে তো টাইম মনে হয় কত সময় নেয়? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার সময় নেয় আমার প্রতি ঘন্টার জন্য, তাহলে 15 ডিগ্রি। সূর্য দিয়েই আমরা হিসেব করি, মনে করো সূর্যই যাচ্ছে, সূর্য প্রতি ঘন্টায় 15 ডিগ্রি 15 ডিগ্রি করে চলে যাচ্ছে। তো চাঁদ আমি এখন দেখতেছি, চাঁদ হচ্ছে তুমি 1 ঘন্টা পর দেখো 15 ডিগ্রি সরে গেছে। আবার এটাও ভাবতে পারো যে আজকে এখন এই মুহূর্তে আমি আকাশে চাঁদ দেখতেছি, কালকে ঠিক এই মুহূর্তে চাঁদকে আমি 15 ডিগ্রি ফাঁক দিই, ঠিক না? এভাবে মানে প্রতিদিন একই সময় চাঁদকে দেখতেছি। না, ওর যে চলার, যে চলার চলার মানে সবারই তো একটা ইয়ে থাকে, চলার পথ থাকে। আমি এটা জাস্ট কোঅর্ডিনেটটা বোঝানোর জন্য সুবিধা করে শুধু আমি এটার কথাই বলছি। এই তো, তো এটা হলো রাইট এক্সটেনশন। তো রাইট এক্সটেনশনটা তোমার এইভাবে 24 ঘন্টা ঘুরে, এটা আমরা হিসেব করি আওয়ারে। তো আমাদের রাইট এক্সটেনশনের হিসাবটা হবে ঘন্টায়। আর যদি খুব সূক্ষ্ম মান হয়, ঘন্টার পাশে হয়তো মিনিটটাও লেখা থাকবে, সেকেন্ডটাও লেখা থাকবে, তাহলে একদম এক্সাক্ট ভ্যালু হবে। কারণ আমি তো এই 1 আওয়ার 2 আওয়ারের মাঝামাঝিও তো থাকতে হবে, তখন তো আমার হচ্ছে 1.5 ঘন্টা, তখন হয়তো ওখানে লেখা থাকবে 1 ঘন্টা 15 মিনিট 40 সেকেন্ড। তো এটা হলো রাইট এক্সটেনশন। আশা করি রাইট এক্সটেনশনটা ক্লিয়ার। একটু শুনতে কঠিন লাগতে পারে, বাট এটা একদিনে একদম শর্টেজ কঠিন, বাট 2 দিন স্টাডি করলে এটা অনেক সহজ হয়। তারপরে আসতেছে হচ্ছে ডিক্লাইনেশন। ডিক্লাইনেশনটা কি? ডিক্লাইনেশনটাও ওই এর মতোই, হরাইজন্টালের মতোই। হরাইজন্টালে শুধুমাত্র আমরা এই যে উপরের দিকে যেতাম, এখান থেকে 90 ডিগ্রি উঠতাম পৃথিবীর উপরে, কিন্তু এখানে যেটা আমরা করি, এখানে 0 0 তো ধরছি, তাই না? ডিক্লাইনেশন এখানেও 0, রাইট এক্সটেনশন এখানেও 0, বানালি বেঞ্চ। এইটা উপরের দিকে হচ্ছে পজিটিভ 90 ডিগ্রি যাবে, নিচের দিকে নেগেটিভ, বুঝতে পেরেছো? তো
10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি করে উপরের দিকে পজিটিভ 90 ডিগ্রি পর্যন্ত যাবে। এইটা এই পয়েন্টটার নাম কি বলতে পারবা? এই পয়েন্টটার নাম হচ্ছে সেলেস্টিয়াল নব, তাই না? নাতি তুমি বলেছো যেটা না জেনিথ জেনিথ নর্থ পোল সাউথ পোল, কিন্তু এটা কিন্তু পৃথিবী না। এই যে যেটা স্ফিয়ারটা দেখতেছো, ইটস নট ওয়ার্ল্ড, এটা ক্লিয়ার করে দিই। এইটাই হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেম বোঝার অসুবিধা। এটা করতে গেলে অনেকে মনে করে ও আচ্ছা এটা তো পৃথিবী। না ইটস নট। এই যে আগে নিয়ে দাদা, এই যে এই তো পৃথিবী না, পৃথিবী মাঝখানে। এই জন্য আমি এটা বারবার করে বলছি, এটা আমি অনেকবার রিপিট করছি এবং এই সেশনটা আমি কিন্তু সেকেন্ড টাইম দিচ্ছি, কারণ এইটা বোঝাটা জরুরি। তো মাঝখানে পৃথিবী, তুমি আছো এইখানে, আর তুমি যে স্ফিয়ারটা দেখতেছো, এই যে বার্নাল ইকুইনক্স, এইটা এটা 0 0। এই যে সূর্য এখানে রয়েছে, আর পৃথিবী না, সূর্য এখানে আছে। এইটা যত এই যে এই বরাবর তুমি যখন হিসেব করবা, এখানে হলে হচ্ছে তোমার ধরবা 1 ঘন্টা, এখানে হলে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এইটাই। আর এটা হচ্ছে রাইট অ্যাসাম্পশন। এটা মনে করো কোন একটা স্টার, সূর্যের কথা না, এই বরাবর কোন একটা স্টার দেখতে পাচ্ছ, ওই স্টারটা এই দিকে যদি মুভ করে, তাহলে হচ্ছে ও তো মুভ করবে এই বরাবর, হ্যাঁ। তো এখানে আসলো, তুমি একবার রাইট অ্যাসাম্পশনে আসবা, তারপর ডিক্লাইনেশন যাবা। বুঝতে পারছো? লোকেশন তো আমরা এইভাবেই বের করি, কোঅর্ডিনেট সিস্টেমের লোকেশন এইভাবে বের করি না আমরা তো, জেনারেলি কোঅর্ডিনেটে তো এইভাবেই বের করি। এটা তো আমার মূল বিন্দু, এরকম একটা জায়গায় এবার এরকম একটা জায়গায় অবজেক্ট থাকে, আমি কি করি, আগে এক্স অক্ষে যাই, তারপর ওয়াই অক্ষে দিয়ে বোঝার চেষ্টা করি যে ও আসলে কোথায়, তাই না? তো এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ও কত দূর সেটা বোঝার চেষ্টা করি। এখানেও তাই তো। এখানে হচ্ছে আমার এইটা একটা ডিরেকশন, এইটা আরেকটা ডিরেকশন। তো হিসাবটা এভাবে করি আমরা, উপর দিকে এই যে 10 ডিগ্রি 20 ডিগ্রি করে 90 ডিগ্রি পর্যন্ত যায়, এইটা হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল, নট আমাদের পৃথিবী নয়। নর্থ পোল তো এখানে আছে। পৃথিবী নর্থ পোলকে এক্সপ্যান্ড করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল, আমি বলছি না এটা, এটা বলছি। আবার পৃথিবীর সাউথ পোলকে এক্সপ্যান্ড করে তুমি যদি স্পেসে পরিচিত করে দাও, তাহলে সেলেস্টিয়ালে যেটা পাবা সেটা হচ্ছে সেলেস্টিয়াল সাউথ। আর এইটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স পয়েন্ট, পৃথিবীতে না এটা, এটা হচ্ছে সোলার পাথ। আর পৃথিবীর যে হচ্ছে সেলেস্টিয়াল, পৃথিবীর যে ইকুয়েটরটাকে এক্সপ্যান্ড করলে যেটা আমরা পাই স্পেসে, সেলেস্টিয়াল ইকুয়েটর, ওইটা, ওই দুটো পয়েন্ট এখানে মিলে এসেছে। এবং এটাকে আমরা ধরতেছি আমাদের অরিজিন হিসেবে 0 0। তো এটা যে 360 ডিগ্রি যদি ঘোরে, তাহলে এইটা হবে হচ্ছে রাইট অ্যাসাম্পশন। এবং আমরা এই হিসেবটা করি হচ্ছে ঘন্টায় বা ডিগ্রিতে। কিভাবে হিসেবটা করি, যেটা একদম সহজ, পুরো 360 ডিগ্রি ঘুরতেছে হলো 24 ঘন্টায়, তাহলে প্রতি ঘন্টা মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রি করে ঘোরা, বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে একই ঘোরা। তাহলে এইখানে একটা অবজেক্ট আছে, তাহলে আমি রাইট অ্যাসাম্পশন হচ্ছে 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার, এইখানে হ্যাঁ 3 আওয়ার হচ্ছে রাইট অ্যাসাম্পশন। আর এইটা হচ্ছে ডিক্লারেশন। হ্যাঁ, ডিক্লারেশন কিভাবে যাব, 10 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে হচ্ছে আমার ওর কোঅর্ডিনেট হচ্ছে 3 আওয়ার 20 ডিগ্রি। কিন্তু বোঝাতে পারছি ব্যাপারটা? এই হচ্ছে। তো এই ভার্নাল ইকুইনক্সকে আমরা ধরতেছি রাইট অ্যাসাম্পশন এবং ওটা 0, ডিক্লারেশন হচ্ছে অরিজিন ফর এই যে, এখান থেকে আমি যোগ করে দিই। ঠিক আছে, ওকে, আশা করি মোটামুটি বুঝলেই না। তো এই যে সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা নট পৃথিবী, পৃথিবী এখানে কোথাও আছে, যেটা এই গ্রাফের ভেতরে একটা দেওয়া হয়। তো এটা একটা এখান থেকে এইটা আবার হিসেব পজিটিভ আর নেগেটিভ করে। তুমি যদি সাউথের দিকে যাও তাহলে নেগেটিভ। হ্যাঁ, এই যে দেখো নেগেটিভ আছে, এই ছবিটা একটু রংটা আমার চুজ করাটা ঠিক হয়নি, কারণ ব্যাকগ্রাউন্ড ডার্ক, আমি রিসার্চে ভুল প্রবলেম হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে -10 লেখা আছে, -20 লেখা আছে, -30 লেখা আছে, এই পয়েন্টে -90 হবে। একইভাবে এখানে গেলে হবে +90, হ্যাঁ +70 +30 এরকম। এই সাইডটা ডিক্লারেশনটা দুটো সাইড আছে, যদি সাউদার্ন সেলেস্টিয়ালের দিকে যায় তাহলে সেটা পজিটিভ হবে। আর সরি, নর্দার্ন, উল্টা করে দিচ্ছে, এই দিকেই হচ্ছে নর্দার্ন। সো নর্দার্নের দিকে গেলে হবে হচ্ছে পজিটিভ, আর সাউদার্নের দিকে গেলে হবে হচ্ছে নেগেটিভ। এটা মোটামুটি যতটুকু হয়েছে ততটুকু, আর এর বেশি জানার দরকার নেই। সো এইটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাখছি আর কি। সো এইটা হচ্ছে আমার অবজার্ভ করা একটা অবজেক্ট, এটাকে বলা হচ্ছে ক্যাটাক্লিজমিক ভেরিয়েবল। এইটা নিয়ে দেখবা নিউজ টিউজ হয়, আমি বিবিসি তে নিউজ দেখলাম যে হচ্ছে এই অবজেক্টের নাম হচ্ছে টিসিআরবি, এটা ইরাপ্ট করবে। বিবিসি তে নিউজ দেখলাম ইরাপ্ট করবে, এবং আমাদের যে সিটি ইনস্টিটিউটের আমাদের যে রেজিস্টার নেটওয়ার্ক, ওরাও ফোরামে বললো যে আপনারা এটা অবজার্ভ করেন।
তো আমরা অবজার্ভ করবো, এটা আমি আমার বাড়ির ছাদে দাঁড়ায় অবজার্ভ করছি, টেলিস্কোপটা জাস্ট ছাদে নিয়ে গেলাম, অবজার্ভ করলাম, হয়ে গেল, এটা কোয়াইট ইজি হয়। বাট যেটা হয় সেটা হচ্ছে যে অবজেক্টটা কোথায় আছে। আমাদের সেটিং ইনস্টিটিউটের ইয়েটা হলো, ওরা হচ্ছে আমেরিকায় থাকে, so ওদের মেইন ইয়েটা আমেরিকায়, বাট যারা ছবি তোলে, যারা কাজ করে, সিটিজেন অ্যাস্ট্রোনমার যারা আছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। জাপানে আছে, আমি যেমন বাংলাদেশে আছি, তারপরে হচ্ছে কেউ হয়তো অন্য কোনো দেশে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। এখন এই সেম অবজেক্ট আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এইটাকে একই সময়ে হচ্ছে অবজার্ভ। তাহলে ওই ফোরামে যখন এই অবজেক্টটা শেয়ার করবে আমাদের সাথে, তখন ওরা আসলে কোন কোঅর্ডিনেট পাবে? ওরা কি ওই হরাইজন্টাল টেলিস্কোপ যেটা দেখবে ওই হরাইজন্টাল কোঅর্ডিনেট ইউজ করবে? হরাইজন্টাল ইউজ করলে ইউনিভার্সাল হবে না, সবার জন্য আলাদা আলাদা করে কমেন্ট করতে হবে। ওকে, বাংলাদেশ থেকে যে অবজার্ভ করবেন আপনি এটা 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 মাথায় রাখবেন, না এটা হবে না, খুবই কমপ্লিকেটেড। ওরা যেটা করে জাস্ট রাইট এক্সটেনশন ডিক্লারেশন লিখে দেয়, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখানেই থাকি, নিচে মোটামুটি শেষ। ওকে, ঠিক আছে। তো তাদের জন্য হচ্ছে সেম ব্যাপার। আমি এই প্রসঙ্গটা দ্রুত শেষ করি, সেটা হচ্ছে রাইট এক্সটেনশন ডিক্লারেশন, এটাও না একটা সময় হলো ইয়ে হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ হচ্ছে। ইউনিভার্সিটি সিস্টেমেও কি সেন্ট্রাল পৃথিবী কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে আমরা করছি ঠিকই, কিন্তু তুমি খেয়াল করেছো যে ভার্নাল ইকুইনক্স কিন্তু এর সাথে মানে পৃথিবীর কোনো কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই, সম্পর্ক একটাই আছে, আমরা অবজার্ভার। অবজার্ভ তো পৃথিবী থেকেই করছি, জাস্ট অ্যাজ অ্যান অবজার্ভার পৃথিবীর সম্পর্ক আছে। পৃথিবী বলে এখানে কিছু নেই, এই কোঅর্ডিনেট সিস্টেমে আমি পৃথিবী, আমি অবজার্ভ, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়ায়। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে পৃথিবীর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পৃথিবীর একটা পার্টিকুলার ঘটনা ঘটে যেটা মাথায় রাখে, সেটা হচ্ছে আপু আসুন, সমস্যা নেই, আমি ইয়ে করে আপু রিল্যাক্স করুন, আসছে আমি এই শেষ করি। তো এইটা একটা ভেলোসিটি যেটা নিয়ে কথা হয়, সেটা হচ্ছে প্রেসিশন, ঠিক আছে? প্রেসিশনটা ইম্পর্টেন্ট। তোমরা যে লাস্ট যে জিনিসগুলো দেখি না, পৃথিবীর প্রেসিশন ভেলোসিটিটা, যেটার ফলে তোমার হচ্ছে এখন যেটা পোলারিস, আমাদের হচ্ছে যেটা ধ্রুবতারা, এটা একটা সময় হচ্ছে পোলারিস থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে এই না। এই মুভমেন্টটা কিন্তু বেশ মানে দীর্ঘ সময়ের জন্য হচ্ছে এটা হয়, হ্যাঁ, এটা বেশ স্লো একটা প্রসেস। তো এটা একটা সময় আমাদের হচ্ছে ধ্রুবতারা হয়ে যাবে, পোলারিস কিন্তু ধ্রুবতারা থাকবে না। এমনকি 5000 বছর আগে আমাদের এই ধ্রুবতারা কিন্তু পোলারিস ছিল। হ্যাঁ, এটা হয়তো এখন আমরা জানতে পারতেছি, এবং এটা জানার অনেক বিভিন্ন সোর্স আছে, এমনকি প্রাচীন ধর্মগ্রন্থ যেগুলো এই বা এরকম যে আছে, ওগুলোর মধ্যেও এরকম রেফারেন্স আছে। রেফারেন্স গুলোতে কিন্তু ওই পোলারিস যে স্টারটা স্টারের কথা বলছে। তো রাইট অ্যাসেনশন ডিক্লারেশন, এটার পাশে হলো তোমার এই জন্য ডেট এন্ড টাইম, ওইটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যাই হোক, আশা করি এটা তোমরা হচ্ছে বুঝতে পারছো। কুইজ ছিল ওইটা, তাহলে আমরা কুইজটা হচ্ছে মেইন আর্টস থেকে ওটার সাথে আমরা হচ্ছে আপু সেশনে চলি। ওকে, জি। Hi, good afternoon, everyone. আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা হচ্ছে pinpoint silence into whatever Sean was discussing. কেমন ছিল আপনার session? Everything was good? তোমাদের সবচেয়ে পছন্দের সেশন কোনটা ছিল? Without holding yourselves back, তুমি আমাদেরকে বলতে পারো, কারণ আমিও এক সময় was sitting there in one of these seats and was doing multiple classes. তখন আমাদের বন্ধু ছিল যে নিরঞ্জন দা, who has went on to USA and মানে pursuing astronomy এখন. So বলে ফেলো, আশার স্যার ক্লাসটা কেমন লাগছে এটা বলতে। হ্যাঁ না, আমি জিজ্ঞাসা করতে আমার পিন পয়েন্ট কেমন লাগছে এটা বলো। রেকর্ড হচ্ছে। আগে বললাম না anything. আচ্ছা, before we gonna start, do we need a little break to cleanse our minds and everything? I think hands-on session itself is a warm-up. সবাই everyone has understood everything. তোমরা ছেলেরা মেয়েরা এরকম আলাদা হয়ে বসবে কেন? আমার আইটির কথা মনে পড়তেছে, বাই দ্য ওয়ে আই এম ফ্রম আইটি ট্রিপলি,
তো সেখানে আমার আনফর্চুনেটলি ফিমেল ফ্রেন্ডস অনেক কম ছিল, ওদের সাথে সামহাও যাইতো না। দেখা যেত একটা ব্রেড বোর্ডে আমাকে একটা সার্কিট বানাতে দিছে, ওরা সব এক পাশে দাঁড়াচ্ছে, কসমেটিক্স এন্ড হিন্দি সিনেমাস নিয়ে গল্প করতেছে, এন্ড পুরো সার্কিটটা আমার একারই বানানো লাগতো। পরে বুঝিয়ে দেখে দিয়ে হবে না, মানে আনফর্চুনেটলি আই হ্যাড সাম আদার ভেরি গুড ফিমেল ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। কিন্তু আমার দেখা যেত ফ্রেন্ডের মধ্যে ছেলেরাই বেশি থাকতো, দেখা যেত পুরো ছেলেদের একটা রো, মাঝখানে আমি বসে আছি, স্যার আমাকে হ্যাঁ। But it's all right. Wherever you're comfortable, we're gonna go on with it. Before we start, I need to know কে কোন background এ এখন পড়াশোনা করছি, so that I can be fluent, I can deliver you in all the spectra that you understand. Okay. So, secondary level আমরা কারা আছি? O level অথবা ক্লাস 9 10 এ অথবা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছি এরকম কয়জন? আচ্ছা, সেকেন্ডারি একজন। ভাইয়া বাংলা না ইংলিশ? পারফেক্ট। হায়ার সেকেন্ডারি দুইজন। ব্যাকগ্রাউন্ড সায়েন্স অফ কোর্স, এন্ড মানে মিডিয়া ইংলিশ বাংলা। বাকিরা সবাই আমরা হচ্ছে আন্ডারগ্র্যাড। Any of us have already graduated and pursuing something else? আচ্ছা, ওকে। সো আন্ডারগ্র্যাড এর মধ্যে সবাই কি আমরা স্টেম, সায়েন্স, ম্যাথ এন্ড টেক? পারফেক্ট। কোনো ইট ডাজ নট হোল্ড আস ব্যাক, আমরা কখনোই আমাদেরকে রিটেইন করবো না। ইট ডাজ নট ম্যাটার আমরা চাকরির জন্য হচ্ছে একটা জিনিস পারসিউ করবো, আমরা প্যাশন পারসিউ করতে পারি অন্যভাবে। প্যাশন আর প্রফেশন যদি আমরা ফরচুনেট হই ক্যান বাইন্ড, যদি we can pursue separate ways, we can do it as well. যেমন আমাকে জিজ্ঞেস করে তুমি ট্রিপল করছো, তুমি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চাকরি করো, ভাই তুমি অ্যাস্ট্রোনমির জন্য করোনা কেন বাইরে যাচ্ছ না কেন? তখন আমি ওনাদেরকে হুমায়ুন আহমেদের একটা কোট হচ্ছে, ভালোবাসার মানুষকে বিয়ে it doesn't, stay. Okay, so apart from journalism, do we have history, archaeology, anthropology, anything else? Any other cool subjects that we are pursuing? Physics, math, computer science. What did I miss? Did I miss anything? আচ্ছা, okay. কাজ করে আমি ভুলে গেছি। আমার হচ্ছে প্রথম স্লাইডটাতে there is a very big spoiler, which is whisperটা কি সেটা আমি লিখেই ফেলছি, বাট হচ্ছে I think it's all right যখন আমার লাগবে আর কি এটা। না, ওকে, এটা হচ্ছে তোমাদের কাছে কোয়েশ্চেন। আমরা এটা জানি যে we can see lights coming from very far apart from us. একটা সোর্স অফ লাইট যত দূর থেকে আসে আমরা ওটা ঠিক ততটাই ফাস্ট দেখতে পাই, হ্যাঁ? সো হোয়াট ইজ দ্য অ্যানশিয়েন্ট মোস্ট লাইট দ্যাট উই ক্যান সি? এতদিন পর্যন্ত আমরা হচ্ছে আশরাফ স্যার বা আরো অনেকের সেশনস করে আসছি, we did mathematical cosmology as well. Oh my god. So আমরা জানি তাহলে যে আমরা হচ্ছে অনেক অনেক অতীতের আলো আমাদের কাছে এসে যেটা পৌঁছায় আমরা দেখতে পারি। সো ফার একদম এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন কোন জিনিসের আলোটা আমাদের কাছে এসে ধরা পড়ছে? Not only in our naked eyes, but also through the satellites that we are using as our optical lens. Anyone knows? Wow, so many answers. আমরা একজন বলে একটা আছে। Okay, let's go on. Okay, so the farther the older, আমরা হচ্ছে যত দূরে তাকাই তত দূরের লাইট আমরা দেখতে পারি। সো এই পাস্ট সোর্সটা এটাতে তোমাদের সাথে কিন্তু রিলেটিভলি এটা চিন্তা করে দেখতে হবে। লেটস সে রনক ওখানে বসা আর আমি হচ্ছে মুভিং around and we are looking at the Cassiopeia. আমাদের কি অবজারভেশন অ্যাস্ট্রোনমি হয়ে গেছে? We know that the W-shaped constellation is Cassiopeia, and Cassiopeia যে কোনো একটা এন্ড পয়েন্টে যদি আমরা তাকাই, there is the Andromeda galaxy, which is the closest Milky Way, exactly like Milky Way. So let's say রনক ওখানে বসে ক্যাসিওপিয়ার দিকে তাকিয়ে আছে through telescope trying to see the Andromeda galaxy. একটু ভালো করে দেখা যায়, and through telescope we can see even better the only galaxy. আর আমি হচ্ছে I am moving. Let's say আমি সাইকেলে বা কিছু একটা মুভছি, we can see very different realities of that Andromeda galaxy, which are far apart, days apart in time. কারণ ওর জন্য রিলেটিভলি আমি হচ্ছে in moving position
And আমরা যদিও একদম একটা সেন্টারের দিকে তাকাবো, তারপর we can be seeing very different realities কারণ ডিস্টেন্সটা অনেক অনেক বেশি, so distance can change our perspectives of it আর রিয়াল। ঠিক আছে, ব্যাপারটা কিরকম, ছোটবেলায় আমরা যেটা দেখে হচ্ছে অনেক মানে মজা পেতাম বা we used to be very confused যে আমরা গাড়িতে করে যাচ্ছি, পূর্ণিমা অথবা চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা আমার সাথে যাচ্ছে। So I used to think, or we used to think, যে আমি আসলে কত দূর গেলে আমি দেখবো যে চাঁদটা has been lagged behind, ওরা আমার সাথে আসতে পারতেছে না। So that's how চাঁদটা আমাদের সাথে সাথে কেন যায় very far apart, আমরা দুইজন দুটো ডিফারেন্ট ডিস্টেন্স থেকে, কেউ স্ট্যাটিক থাকে ওর জন্য চাঁদ ওর জায়গায়, আমি যদি মুভ করে আমার জন্য চাঁদ আমার সাথেই থাকে। বাট when the distance now come closer, এখন আমি যদি তোমাদের দিকে আগায় আসি, তোমাদের থেকে পিছায় যাই, this reality is going to be the same for both of you. But it doesn't happen if I am like 3,80,000 kilometers away. So whenever we are judging an astronomical distance, we'll have to always bear in mind the relative aspects. Okay. So এখন যদি অনেক দূরের লাইট আমাদের কাছে আসতে পারে, like you were saying cosmic microwave background CMB. So is CMB, it's the question to everyone of you, the epoch of the start or beginning of the universe? What? তার মানে আমরা বলতে চাচ্ছি যে ইউনিভার্স শুরু হওয়ার সময়কার আলোটা আমরা কখনোই দেখতে পাইনি, বা সো ফার আমরা দেখতে পাইনি। রিজন why? আলোর বেগের সাথে কি সম্পর্ক? আচ্ছা, let's figure it out. It's a very difficult question. So I think you are now able to calculate যে everything is expanding. Hubble's law আমরা সবাই পড়ে আসছি from the earlier sessions. তো আমরা জানি যে কতটুকু accelerated way everything is moving apart from each other. And ওইটাকে reverse করে we can go back to the time when everything started expanding from a single point. ওখান থেকে আমরা ইউনিভার্সের এজ বের করতে পারি almost around 14 billion years from now. So 30.7 billion years ago, let's say the universe has started with a massive explosion. And তারপরে what happens after the massive explosion? There is a very scattered chaotic soup of matter and antimatter, are of course energy, lots and lots of energy. So যখন এখানে energy density বেশি থাকে, দেখো mass energy we cannot create from nothing. They have to translate into each other. ঠিক আছে? So energy যখন অনেক বেশি থাকে, it's very much difficult for mass to stabilize and create something among their own. So in mass stabilize হয়ে energy হতে energy থেকে mass মানে because of the very basic particles create করতে we needed some time. সেটা হচ্ছে কোনো কম by the way হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের পরে এই অবস্থায় কিন্তু অনেক টাইম ছিল। কোয়ার্টজ লেভেল থেকে আমার হচ্ছে প্রোটনস বা নিউট্রন তৈরি হতেও কিন্তু বেশি সময় লাগবে। Every time we need stability, every time we want the forces, strong and weak nuclear forces, to come into a boundary and work among themselves to create some baryonic mass. So 10 সেকেন্ড পরে আমরা দেখলাম যে প্রোটন নিউট্রন এগুলো তৈরি হয়ে গেল। So once we have one single proton, what is that element? One single proton, hydrogen. So the first hydrogen was born, let's say 10 seconds after the Big Bang, but it didn't have any electrons surrounding it. একটা প্রোটন এর সাথে কিছু ছিল না, অনেকগুলো প্রোটন হচ্ছে ইউনিভার্সে ঘুরে বেড়াচ্ছিল, বা প্রোটন একত্র হয়ে they gave birth to helium and lithium nuclei, not the atom, just the nuclei, মানে only the protons and neutrons were binding. The strong nuclear force was strong enough to surpass the energy chaos that's lingering. That's it. So আমরা nuclei পেয়ে গেলাম from the very basic elements. এই নিউক্লিয়াই থেকে স্টেবল অ্যাটম পাওয়ার জন্য দেখো এই 1 সেকেন্ড 10 সেকেন্ডের পর আমাকে 3,80,000 বছর, দ্যাট ইউ হ্যাভ কারেক্টলি মেনশন বিফোর, যে 3,80,000 বছর পর্যন্ত ওয়েট করতে হয়েছিল ফর দ্য ইউনিভার্স cool down and let the electrons be stable enough to surround the nuclei and create an atom. Atom তৈরি হওয়ার পর তাহলে আমি এটা হিউম্যান মাইন্ড আমি পরে তো আবার জিজ্ঞেস করবো, 1 সেকেন্ডের মধ্যে আমি পেয়ে গেলাম হচ্ছে baryonic particles, তারপর 10 সেকেন্ডের মধ্যে পেয়ে গেলাম আমি নিউক্লিয়াই, 3,80,000 বছর পর পেয়ে গেলাম আমি the first stable atom.
এর মধ্যে কি কি হচ্ছিল এন্ড কখন কোন ধরনের লাইট আমার কাছে রিচ করার কথা, সেটা এখন আমরা একটু একটু করে ভেঙে দেখব, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিয়ার থেকে ফার্স্ট অ্যাটম, এই সময়টা হচ্ছে বড়, এর মধ্যে আসলে অনেক কিছু হয়ে গেছে। এটার মধ্যে ম্যাথমেটিক্যাল কসমোলজি বেসিক্যালি ওয়ার্কস ইন দিস পার্ট, অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি ওয়ার্কস ইন দিস পার্ট। কারণ হচ্ছে ফার্স্ট অ্যাটম হওয়ার আগে বা ফার্স্ট স্টার এন্ড গ্যালাক্সি ফর্ম করার আগে আমাদের কাছে তেমন কোনো ডেটা নাই। অল দি ডেটা দ্যাট উই হারনেস আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা আমাদের কাছে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, অনেক আন্ডার জ্যাকেটিং করে করে তখন অনেক হায়ার টেম্পারেচারের হায়ার ভ্যালুস ছিল, তবে তুমি অনেক ঠান্ডা হয়ে ছোট ছোট ভ্যালুস আমাদের কাছে আসছে। কিন্তু the scientists and the physicists, of course, they did not wait for the observational data to come through them. They started speculating with the theory first. Mathematics এরকম মতো একটা জায়গা, let's go on with it. Okay. So before we can start with this, এটা নিয়ে একটা ডিবেট ছিল, I think you already know about this. আমরা সবাই steady state পছন্দ করি, and honestly speaking, apart from the chaotic perspective, the universe কিন্তু steady state পছন্দ করে। একটা ইলেকট্রন অনেক শেলে দৌড়াদৌড়ি করে দিন শেষে কিন্তু ওর গ্রাউন্ড স্টেটে ফেরত চলে আসে। So the scientists were a fan of the steady state theory of the universe. তারা মনে করতেন ইউনিভার্স আসলে এরকমই ছিল, ফিউচারেও এরকমই থাকবে। But there were some other parameters that we have judged as a real case scenario to keep until Hubble came up with the idea the universe is actually expanding. আর সবচেয়ে মজার কথা হচ্ছে যদি ইউনিভার্স স্প্যান্ড করে এন্ড তার মানে কি, আমি যদি এটাকে রিভার্স করি, if it starts from an explosion, there always has to be some energy signature in the entire universe. কারণ ওখান থেকে সবকিছু শুরু হয়েছিল, the energy would have spread out homogeneously, and এই signature কোথাও না কোথাও পাওয়া যাবে, you know that is already cosmic by background radiation. So Hubble এটা আইডেন্টিফাই করার পরে he could not perfectly interpret the data. এখন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা practice, you were studying science or whatever or not, you will be working with multiple chimera of data, মানে বিভিন্ন ধরনের ডেটা তোমাদের কাছে আসবে, chunks of data যেটার কোনো make sense করা যাবে না। কিন্তু whenever you are working for mathematical cosmology, এটা খুবই মানে rudimentary though but very difficult to understand topic, whenever you come to an equation, before you go dive directly into the deduction of those, চিন্তা করে দেখো যে what does each of the term mean, তুমি কিভাবে ওই ইকুয়েশনটাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারো, what is the insight from this equation। তার কারণ আইনস্টাইন তো তার ফিল্ড ইকুয়েশন দিয়ে দিয়েছে, কিন্তু ওই ইকুয়েশন দেওয়ার পিছনে আইনস্টাইনের নিজস্ব অনেক সুপারস্টিশন কাজ করে আসছে। The lambda CDM model আসার আগে, the lambda, he has introduced the lambda to cater to his feelings of the steady state universe, which wasn't the case, and which he tells the biggest blunder of his entire life. So আমি further হচ্ছে যাওয়ার আগে আমি lambda মডেলটার I think তোমাদের কি করে দেখানো হচ্ছে, ওটা কিভাবে ডিডাকশন করে এগুলো আসছে সেটাতে আমি টাইম নষ্ট করব না। আমি তোমাদেরকে ছোট ছোট কতগুলো টার্ম দেখাবো, try to recollect তোমরা ম্যাথমেটিক্যাল কসমোলজিতে কি করেছো। আইনস্টাইন ফিল্ড ইকুয়েশন, প্রথমে একটা আর, তারপরে আরেকটা আর, কিছু একটা, এরপরে আরেকটা হচ্ছে টি, আর কিছু চিন্তা করা হবে। ধরো আমাদের হচ্ছে একটা স্পেস কল্পনা করি, যেটাতে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে there is some mass, এটার কারণে হচ্ছে it's going down, there is a curvature created. So আমি যদি এটার স্পেস চিন্তা করি, তাহলে এখানে আমার একটা 2D, আমার দুইটা x থাকবে, x axis y axis এর মতো। ধরে নাও আমরা ওটার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিসটাকে নিউ দিয়ে represent করছি। The surface, the curvature, the type of the curvature, and how anything would move along a distance, সেটাকে আমি আরেকটা r দিয়ে represent করছি। r তো radius বুঝতে পারছি from any arbitrary center. So আমি ধরলাম যে আমি এই r এর মধ্যে যদি আমার মুভ করতে হয়, মুভ করার সময় there will be another set of parameters that will be governing the type of movement, যে ওর ওখানে হচ্ছে টেনশন কিরকম, বা ওর ওখানে কি পরিমাণ মাস জমা আছে, কার্ভেচার কিরকম, এভরিথিং will be মানে impacting this curve. So এটার জন্য আমি এখানে দিয়ে দিলাম and this part, এই সব কিছু this is all geometry. Whatever you see in Einstein's field equation, everything is geometry.
ঠিক আছে তোমার x axis y axis এ এটার সারফেস এন্ড ডিসটেন্স এ যদি কারো পরিবর্তন করতে হয় তার জন্য তখন কি ফেস করতে হবে দ্য ইনার্শিয়া এন্ড এভরিথিং এই দুইটার সাথে আমি সাইন নিয়ে ফার্দার ডিসকাস করব আর প্লাস মাইনাস দিয়ে রাখলাম what will be governing the curvature দুইটা জিনিস গভর্ন করে মাস আর n2 সবকিছুকে আমি এনার্জি ডেনসিটি দিয়ে বলতে পারি because energy is convertible to mass is convertible to energy আর সবকিছুকে যে কোনো একটা দিয়ে বলতে পারি right so this T is the energy density আর এই T টাকে যখন হচ্ছে আমি ইউনিভার্সের জন্য ইন্টারপ্রেট করব in terms into the entire universe's energy density entire universe energy density এর উপর ডিপেন্ড করে পুরো ইউনিভার্সে per cubic meter বা whatever the unitary method that you go on with কতটুকু মাস কতটুকু এনার্জি জমা আছে এখন আমি বলতে পারি যে হ্যাঁ 4% বা 3.8% হচ্ছে only the observed whatever we can see the stars galaxies blah 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 অনেকখানি dark energy that we cannot interpret অনেকখানি dark matter dark energy so এই সব কিছুকে গভর্ন করে আমি যদি পুরোটাকে uniformly distribute করে দিই the entire universe's curvature that gives us the energy density and এটাই হচ্ছে field equation এ যারা কাজ করে আসছে তাদের জন্য তো এনার্জি ডেনসিটিটার সাথে কার্ভেচারটাকে ইকুয়েট করতে গিয়ে আইনস্টাইন চিন্তা করে দেখলেন I have to stabilize this কারণ যদি আমার এন্টায়ার ইউনিভার্সের এনার্জি ডেনসিটি অনেক বেশি হয়ে যায় chaos তৈরি হবে everything will come into one place at some point of time he couldn't let that happen it felt like Jay's entire dedicated equation will go down the big crunch so উনি এখানে একটা constant so it's lambda এই ল্যামডার ইন্টারপ্রিটেশনটা খুবই ডিফারেন্ট এই ল্যামডাটা দিয়ে হচ্ছে উনি গ্র্যাভিটিটাকে লিমিট করতে চাইলেন যে গ্র্যাভিটিটা আসে হচ্ছে মাস বা এনার্জি ডেনসিটি থেকে এন্ড যে গ্র্যাভিটিটা আমার ইমপ্যাক্ট করে কার্ভেচার ঠিক আছে সো এই ল্যামডাটা দিয়ে যখন উনি পুরো জিনিসটাকে স্ট্যাবিলাইজ করতে চাইলেন the other scientists especially after Hubble has came up with the data the universe is expanding এই ডেটাটাকে ফার্স্ট explain করলেন Mr. George Lemaître. Termটা কি difficult, it's some French name. So হচ্ছে which so উনি mathematically এটা দেখালেন যে if we disregard the entire lambda from this equation and let it flow spontaneously and naturally দেখি না এই ইকুয়েশনটার অনেক ধরনের সলিউশন আছে তুমি এখানে সেকেন্ড থার্ড whatever dimensions increase করে অথবা এটাতে হচ্ছে অনেক বেশি মাস দিয়ে অনেক বেশি মাস ছেড়ে দিয়ে you can visualize multiple type of parallel realities this equation so it's boundless তুমি এটা তোমার নিজস্ব কন্ডিশন থেকে ডেভেলপ করে you can put in the values and come up with different values of lambda that will give you a universe so physics যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে come up with the realistic value of lambda that goes with our observational data. So the first observational data we got from Hubble, and he has elaborated those into Einstein's field equation and proved যে হচ্ছে if we let the lambda unrestrained, it takes us back to a point যেখান থেকে হচ্ছে everything has started. And এটা তো উনি theoretically or mathematically came up with this. Some other person with his team came up with another data. সেটা হচ্ছে Mr. George Campbell. He was a thesis supervisor, like you all guys will have in your final year of graduation. And he has urged his team members, Alpher and Herman, to come up with black body radiation signatures from the beginning of the universe. Now, who can tell me what black body radiation is? Raise your hand, please, if anyone. Volunteer. Black body radiation. কৃষ্ণ বিকিরণ কৃষ্ণ বস্তুর বিকিরণটা কি কৃষ্ণ বস্তুটা কি কিংবা পরে দিব তো কমপ্লিটলি রিডিয়েট করতে পারে কমপ্লিটলি আপনার শোষণ করে আর ছেড়ে দেবো কমপ্লিটলি very close কৃষ্ণ বস্তু এটা it's a very idealistic type of material মানে it can have you're right it can take in all the frequencies of energy but does not radiate in all ঠিক আছে it's ওর নিজস্ব কিছু প্রপার্টি থাকার কথা ওর প্রপার্টি অনুযায়ী সবকি ধরো whatever আমার এই স্কার্ফের কালার হচ্ছে গ্রিন ও সব রকমের আলো এখান থেকে শোষণ করেছে from white lights
but giving back every other color except green. That's why you're seeing green. Right? কৃষ্ণ বস্তুর ব্যাপারটা হচ্ছে এরকম ওর ম্যাটেরিয়াল প্রপার্টির কারণে ও সবকিছু নিবে কিন্তু দেওয়ার সময় ওর একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি এনার্জি ফ্রিকোয়েন্সি সিগনেচার থাকবে যেটা থেকে বোঝা যাবে টেম্পারেচার কত ওর ম্যাটেরিয়াল কম্পোজিশন ওকে সো জর্জ ক্যামো সেই আর্লি ইউনিভার্সের সিগনেচারটা বের করার জন্য হি ওয়েন্ট অন উইথ হিজ thesis reportees বাট উনি এটা সবসময় ফাইজলামি করে আসতেন এই যে লুক এট দিস পার্ট একটা মিম যেটা ওনার সময় হি মিমিফাইড হিজ এন্টায়ার কি বলে এটাকে হিজ এন্টায়ার রিসার্চ যে সবকিছু একটা ইয়েন থেকে বের হচ্ছে হি হ্যাজ টার্নড আ ওয়াইন স্কচ বটল ইনটু ইয়েন ইয়েন ইজ দ্য প্রাইমোরিয়াল particle that has given birth to the universe and he has put himself of course in the young bottle and this is Alcor and this is Herman who actually worked on the math that George Gamow has been visualized in his brain. So ওনারা এটা হচ্ছে চিন্তা করেছে যে if the signature of energy was there at the beginning of the universe তাহলে ওটা এতদিনে ড্যাম্পিং হয়ে পড়ে এটা কতটুকুতে এসে পৌঁছাবে so they came up with the black body radiation and যেটা আগে আমি দেখাচ্ছিলাম it was part of their project এখানে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনে দুইটা এক্সিস থাকে একটাতে বোঝা যায় হচ্ছে স্পেকট্রাল ইন্টেন্সিটি মানে এনার্জি ইন্টেন্সিটি এনার্জি ইন্টেন্সিটি আমরা কি দিয়ে পাই জাস্ট দ্য এনার্জি ডিভাইডেড বাই আর স্কয়ার whatever the তোমার হচ্ছে ক্ষেত্রফল যাই হোক বা এরিয়া যাই হোক ওটা দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি এটার আরো অনেক ধরনের ইন্টারপ্রিটেশন থাকতে পারে ন্যাচুরাল টার্মস জাস্ট বেসিকটা বুঝো এন্ড আমরা এটা প্লট করে ইউজুয়ালি কিসের এগেইনস্টে টেম্পারেচার এগেইনস্টে করতে পারি ওয়েভলেন্থের এগেইনস্টে করতে পারি আমাদের বের করতে হবে যে টেম্পারেচারটা কত বিকজ when we get the signatures of a very high temperature from a very long time back that will give us the confidence that yes there was a ঠিক আছে okay moving ahead এটা হচ্ছে the original part of the paper that I was actually reading I do not এই যে এই কোশ্চেন গুলো তোমরা আমি pretty sure mathematical cosmology দেখে আসছো you want to go through this honestly no যারা অনেক জোরে জোরে না আচ্ছা সো এইটাকে আমি একটু পরে বলবো আমাকে মনে করাই দিও যে আমি সময় পাই দিস দ্য ডেনসিটি অফ দ্য ইউনিভার্স আমি এখানে কথা বলছি দ্য এনার্জি ডেনসিটি অফ দ্য ইউনিভার্স উইল গিভ মি এখানে এই এনার্জি ডেনসিটিটার তিনটা ভাগ বলে দেওয়া হয়েছে নিশ্চয়ই যে এন্টায়ার ইউনিভার্সের এনার্জি মাস এনার্জি ডেনসিটি কতটুকু হলে কি রকমের ফিউচার দ্য ইউনিভার্স ইজ গোইং অর ফলিং আপন এটা হচ্ছে স্টেডি স্টেট হওয়ার জন্য এনার্জি কত হতে হবে ইটস সামথিং অ্যারাউন্ড মনে আছে কারো ভ্যালুটা ইন টার্মস অফ প্রোটনস 10 to the power minus 27 grams 5.65 আচ্ছা দ্যাটস নো বোর্ডার এই এনার্জি ডেনসিটিটা আমরা ক্যালকুলেশন করেছেন যে অবজারভেশনাল ডেটা অনুযায়ী it was entirely theoretical and whatever data they had from the field equation from Hubble's data সেখান থেকে ওনারা বের করে যে ডেটাটা পেলেন সেটা হচ্ছে ইউনিভার্সের শুরুতে এক্সপ্লোর করে থাকে সেই ডেটাটা সরি সেই এনার্জি সিগনেচার ডেট পর্যন্ত আস্তে আস্তে will give us an equivalent signature of 7 Kelvin আচ্ছা we know about the temperature scales Fahrenheit সবার আগে ফারেনহাইটের ফারেনহাইট was very human ফারেনহাইটে কোনো কিছু টেম্পারেচার দেখলে আমরা বুঝি যে এটা একটা মানুষ কিরকম ফিল করে সেই নাম্বারটা উনি বলেন সেলসিয়াসের যে টেম্পারেচারটা ওটা দেখে বোঝা যায় একটা পানি কিরকম পানির মলিকিউল কিরকম ফিল করে সেটা বোঝা যায় আর কেলভিনের যে স্কেলটা উনি এমপাথাইজ করছেন উইথ দি অ্যাটমস যে একটা অ্যাটম কিরকম ফিল করে দ্যাটস হাউ দ্য স্কেলস ওয়েন্ট অন ঠিক আছে So 7 Kelvin মানে very, very cold. 0 Kelvin, we are expecting everything to stop moving and keep in their own place because there is no energy, no temperature, nothing that can turn them or give them into some kinetics. So other than black body radiation here, just normal current, right? So I told you, I'm not sure this will give us the intensity. I will plot this against wavelength. So our epic model, Krishna was to will take in everything, but will give back one signature, depending on our primary temperature. Because this is temperature. So আমি বললাম হচ্ছে এটা টেম্পারেচার কম ওটা হচ্ছে এরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে সো আমি যদি ওয়েভলেন্থ এই ওয়েভলেন্থে কি হচ্ছে যে আমি ওকে কত ওয়েভলেন্থের what type of energy I'm throwing
to that black body এবং ও কি কি রিসিভ করলো এবং কি কি আমাকে দিল at some point of মানে wavelength ও হচ্ছে they give me the peak energy back and ওইটাই হচ্ছে the signature for that black body এটা বুঝে গেছে এখান থেকে আমি দুইটা ডেটা পাচ্ছি যে কোন পিক লেন্থে আমি হচ্ছে ওয়েভলেন্থটা পাচ্ছি আর এই কার্ভটার ইকসেন্ট্রিসিটি কত আমরা কনিক্স টনিক্স এগুলো পড়ে আসছি না প্যারাবোলাস আর এভরিথিং এটা যত বেশি চ্যাপ্টার তত ইকসেন্ট্রিসিটি বেশি ওই কি দিয়ে একটা টার্ম ছিল যেরকম আমি যদি এখানে আরেকটা গ্রাফ ড্র করি এটার ইকসেন্ট্রিসিটি ইজ হায়ার দেন দ্য লাস্ট ওয়ান এটা ধরো ডিফারেন্ট আরেকটা দেখো থাকবো সো এক একটা টেম্পারেচারে এক এক ধরনের কার্ভ এগুলো এটা আমার T2 এটা হচ্ছে আমার T1 সো আমি জানি from the theories and everything black body equation এ যাচ্ছি না যে কোন টেম্পারেচার থেকে আমি কি রকমের কার্ভ পাবো and ওই কার্ভটা প্লট করার পরে ওই ব্ল্যাক বডিটার সিগনেচার ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি কি ছিল that I would know so they have come up with the 7 Kelvin signature from the mathematical interpretation okay এটা কি বুঝা গেছে এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক তাহলে এরপরে I'm gonna go on with this concept ব্ল্যাক বডিটা কি বুঝা গেছে I hope so. Okay so what is signal and what is noise সিগন্যাল আমরা যেটা এক্সপেক্ট করতেছি আর নয়েজ হচ্ছে এটাকে ডিস্টার্ব করছে perfect because signal and noise are equal concept হচ্ছে relative যেটা তোমার জন্য signal সেটা আমার জন্য noise হতে পারে because I don't want it ধরো তোমার আম্মু তোমাকে ফোন দিল but I don't want it I don't want to hear it I want to hear my mouth over the phone so এটা আমার জন্য signal but তোমার জন্য noise জানালার জন্য আর oh sorry help me anyways so signal তো আমাদের চারপাশে we are always seeking the meaningful extraction of data আমাদের চারপাশে অনেক ধরনের data and we are very grateful to Almighty যে আমরা সব data দেখতে পাই না বা দেখতে পাই না সব দেখতে যদি পারতাম আমরা যদি ইনফ্রারেড আলট্রাভায়োলেট দেখতে পারতাম তোমরা দেখতা আমার মাথায় লাল হয়ে আসছে আলট্রাভায়োলেট দেখতে পারলে আকাশের দিকে তাকান সূর্যের আলো oh my god never and if we could hear everything it could have turned insane but the dogs and cats don't the spiders and the bats don't so অনেক কিছু আমরা আমাদের হচ্ছে আমাদের brain is capable of so many things but the metabolism of the brain does not incapacitated for all its superpowers আমরা সবকিছু বুঝতে পারি সবকিছু চিন্তা করতে পারি আমাদের বডি এটার জন্য তৈরি হয় না does not give us enough oxygen যেরকম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা কোন পানির নিচে 70 বছর পড়েছিল তারপরে he had 4 eggs metabolism that's why he survived but we don't so oxygeনের মধ্যে আমরা যেখানে বসে থাকি we only realize that we are breathing in our মানে radiant air unless we go to space or dive deep into the water যেখানে অক্সিজেন থাকা সত্ত্বেও we cannot extract কারণ আমাদের মাঝে ভূমিকা নাই so we are very grateful যে we are in a very clean and comfortable environment যেটাকে আমরা adapt করে আসছি অবশ্যই it's eons and eons of evolution but still CMB extraction ছিল এরকম it was always there imagine when the universe started the energy spread out everywhere signal had to be there but it has dampened so much over time এত এনার্জি চারদিকে স্প্রেড করে দিয়ে এটা শক্তি এত কমে গেছে যে এটা হাজার লক্ষ কেলভিন থেকে it has dropped down to less than 10 Kelvin which is very cold everything around has so many temperature so much heat যে ওটা থেকে এটা extract করাটা has been very difficult so যারা বেল ল্যাবরেটরিতে যে এনারা কাজ করে আসছেন they were looking for some other data তারা রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছিলেন they were more into the dark matter and dark energy lights but they could not get themselves rid of what the smart antenna was giving অনেক ধরনের স্পেকুলেশন করে আসছে you already know সেটা হচ্ছে যে কোথা থেকে এই নয়েজটা আসছে নয়েজ থেকে why can I not get rid of it সবচেয়ে মজার কথা হচ্ছে একটা নয়েজ যখন এক জায়গা থেকে আসে আমি যখন দূরে চলে যাই I don't expect the noise to repeat কিন্তু এটা সব জায়গা থেকে একই রকম আসে so then this noise became important and this became one of the most important signals in terms of astrophysics সেটা হচ্ছে that's serendipitous finding ওরা তো এমনি কবুতরকেও হচ্ছে গালিগালাজ করে আসছে for this noise but apparently this source was the
beginning explosion that has created this universe. ঠিক আছে? Okay. So I'm gonna হ্যাঁ ওরা বুঝতে পারতেছিল না and then they ran to a radio astronomer and ওনার কাছে যাওয়ার পরে বলছে ভাই আমি তো এটাই খুঁজে আসছিলাম I was looking for this data for at least 8 to 10 years. তোমরা আমাকে আগে বলবো না ডেটা পাইছো তুমি কি কি সব কবুতর তুমি করতে বসে আছো so let's work on it. Let's interpret this. So they went on with interpreting this data and they came up with another black body radiation equivalent data which was giving them almost 3 Kelvin equivalent and তখন a radio astronomer যে হচ্ছে লিটারেচার রিভিউ করে অনেক পেপার পড়ে আসে he knew that alpha beta gamma যে পেপারটা জর্জ গেমো has supervised gave us 7 Kelvin equivalent data which is very close মানে তোমাদের কাছে শুনতে মনে হতে পারে 3 Kelvin 7 Kelvin but no ওনাদের from the observational data ছাড়া come up with the 7 Kelvin was very unexpected and very precise. So যখন এই ডেটাটা পাওয়া গেল তখন হই পড়ে গেল সব জায়গায় and everyone understood যে okay we are getting the big bang signatures. So এইটাকে তখন হচ্ছে আইডেন্টিফাই করা and এটাকে মানে হচ্ছে ডিসাইফার করাটা was very necessary. Once they started getting this data they were trying to capture this data. এখন ওদেরকে চিন্তা করতে হচ্ছিল যে আমি CMB ডেটা পাচ্ছি এটাকে ক্যাপচার করার জন্য প্রথমে আমার কি করতে হবে why did they need to capture this data কারণ এদের এনার্জি সিগনেচারের মধ্যে will lie down early universe not only temperature but also আমি একটা জিনিসের কথা বলছিলাম যে black body radiation এর ও যে পার্টিকুলার ওয়েভলেন্থে হচ্ছে এমিট করতেছে দ্য পিক এনার্জি ওখান থেকে ও দুইটা বোঝা যায় একটা বলছিলাম হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে সিগনেচার frequency or wavelength of the same comes from here and what are existent blocks energy is also comes the square of frequency and well think about the black body or temperature of Earth. So what else mass unfortunately mass এর জন্য আমরা যখনই কোন একটা জিনিসের দূর থেকে মাস বুঝতে চাই তখন আমার দেখতে হয় যে ওই মাসটাকে সারাউন্ড করে আশেপাশের জিনিসগুলো কত জোরে মুভ করছে ওদের রিলেটিভ ভেলোসিটি Electromagnetism is also in the wavelength or acha let me go on with it material composition or material composition has actually impacted them যে তোমার তুমি এক্সাক্ট এই এনার্জিটাই প্রেডিক্ট পারবে যেরকম আমি আমার স্টার্টার কথা বলছি এটা ম্যাটেরিয়াল কম্পোজিশন এমন কিছু আছে that gives off every other data but green তার কারণে এটাকে গ্রিন দেখায় so material composition যদি আমি বুঝতে পারি the early universe এর I will know what happened at that time so that is why CMB was very important and এটাকে সিগনিফাই করার জন্য কিভাবে CMB নিয়ে তোমরা পড়ে আসছো but I would still like to make you recollect যে what data we get from CMB একটা হচ্ছে Big Bang Theory almost prove হয়ে গেছে from the CMB and হচ্ছে anisotrope have you gone through the term anisotropy from your earlier sessions একটু চিন্তা করে দেখো I think it was there that was been isotropy ছিল but anisotropy is an exact opposite why am I talking about anisotropy কারণ চিন্তা করো if the early universe was exactly uniform and exact texture কোথাও যদি সবকিছু সেম থাকতো তাহলে কোনো কিছু সৃষ্টি করতে হলে কিছু নকশা করতে হয় কোনো একটা জায়গায় কেওস না থাকলে ওখানে কিছু ক্রিয়েট করা যায় there had to be a collision there had to be some problem যেটাতে ক্যারেক্টার মতো কিছু usher into some new entity so we were looking for the anisotropies from the very perfect cosmic microwave noise that we're getting from all the entities ground based from batteries travel so আর এই anisotropy গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এটা তো এই anisotropy গুলো will be driven by the earlier energy and mass population mass energy change হয়ে যায় I cannot create more এগুলো তো ট্রান্সফর্ম হয়ে এ পর্যন্ত আসছে it has created us so এটাই ইউনিভার্সের যদি কোনো শেষ থাকে বা শেষ নাও থাকে it will drive it to that way আমি ইউনিভার্সের ফিউচারটা আইডেন্টিফাই করব that's why this anisotrope is very ঠিক আছে কোনো কোয়েশ্চেনস on the anisotrope if you don't understand you can ask any moment just raise your hand ঠিক আছে another thing তোমরা homogeneous পড়ে আসছো it's a homogeneous signal I will tell you about this inhomogeneity and anisotropy আমরা CMB ডেটা গুলো কি রকম দেখে আসছি আমি দেখাবো কয়েকটা স্যাটেলাইটের ভিউ inhomogeneity will give birth the stars and galaxies
ঠিক আছে, so I will be looking for all the things that I was not expecting. মানে এখন science is looking into the noises that no one expects, get the data from the early universe, predict the data fate of the universe. And the last thing, এটা এখানে it's talking about since it's coming from all direction, we'll have to filter. এখানে filtration অনেক বড় একটা কাজ. We are getting lots of data, আমাদের বুঝতে হবে কোনটা there is some common noise for CMB called point source কি বলে এটাকে foreground background noises. ওগুলো হচ্ছে কি, ধরো আমি এক জায়গা থেকে CMB ডেটা কালেক্ট করব, ওখানে কোনো একটা স্টার বা এরকম একটা কিছু কোনো গ্যালাক্সি থেকে আমার হচ্ছে অনেক হাই ওয়েভলেন্থে ডেটা আসছে, তখন আমি কি করবো, হাই ওয়েভলেন্থ ডেটা সরাই, ব্যাকগ্রাউন্ড থেকে এরকম আসতে পারে. So we will have to know from the theories যে আমার exact কি কি problem ছিল from the early universe that can count as a noise, and we'll have to filter all these out and work with the homogeneous equal intensity isotropic signal. এবং এটা যখন পেয়ে যাব তার মধ্যে থেকে আমরা ছোট ছোট anisotropic and inhomogeneity গুলোকে কালেক্ট করে we will predict our future. So let's predict our future. So we were catching the whispers terrestrially. Bell Lab 01 antenna একটা ground based ছিল, ground based is linear noise. আমি তোমাদের জন্য হচ্ছে আবার হচ্ছে দোয়া করছি so that you get a very good view from the rooftop today. Weather ভালো আছে, but the ground level stuff are always hindering your views with noise and light and dust, of course. So we then the scientists decided to go beyond and take the whatever data they get from outer space. একটু করে দেখতে পারে, এটা একটা গ্রাউন্ড বেসড এক্সপেরিমেন্ট. মোটামুটি এটা ওই বেল ল্যাবের হর্ন জেনারেটর কথা বলি. আমরা তো কোঅর্ডিনেশনস করে আসছি, কোঅর্ডিনেশন কেমনে করে ইউ ক্যান আস্ক, যেটা আমরা এরকম পৃথিবীর মতো স্ফেরিক্যাল কেন, তার কারণ ইউনিভার্সে কোনো সেন্টার নাই. আমি পৃথিবীতে থাকি, পৃথিবী আমার জন্য আরবিট্রারি সেন্টার. আমি পৃথিবীর যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আই ক্যান চেক বিভিন্ন জায়গা থেকে ডেটা কিরকম আসছে. দেখো তো বিষুবরেখা বরাবর এই লাইনটা কোথা থেকে তাহলে আসছে, তোমরা কি কেউ জোডিয়াক লাইন পড়ে আসছো ফ্রম দ্য কোঅর্ডিনেটস বা গ্যালাক্সি, মানে কোথায় হচ্ছে সব জোডিয়াক বলতে কনস্টেলেশন গুলো কোথায় ভি করে বা কোথায় আমাদের, আমরা তো গ্যালাক্সির একটা আর্ম we can look at it age on কোথায় দেখছি আমরা সাইড ওয়াইজ, সো আমরা একটা লাইন দিই. So ওই লাইন জুড়ে আমার সব হচ্ছে হাই এনার্জি ডেটা গুলো হচ্ছে আমার কমপ্লিট করে, দিস ইজ মোস্টলি দ্যাট. এটা বুঝা গেছে এটার সোর্সটা. ওকে, এখন আমি এখান থেকে চলে গেলাম বাইরে. সো দ্য নেক্সট থিং ওয়াজ কোবি. কোবি থেকে যে ডেটা গুলো হচ্ছে আমার পাওয়া গেছে, ভেরি ভেরি ইনসাইটফুল. যে আমি যে রেড পার্ট কিন্তু আমি বাদ দিয়ে ফিল্টারিং করে দিতে পারবো, কোনো প্রবলেম না, কারণ অনেক হাই এনার্জি. কিন্তু তারপরে দেখ we were starting to see very little hints of an isotope. সেই যে গ্রিন, আমি বললাম কোল্ড রিজন গুলো ব্লু, তার থেকে একটু বেশি এনার্জি হলে ইয়েলো, গ্রিন, তারপরে হচ্ছে বেশি হাই এনার্জি হলে রেড. এন্ড এটাকে ফিল্টার করে করে আমি আবার দেখলাম যে পুরো ইউনিভার্সে কিভাবে এনার্জিটা ডিস্ট্রিবিউটেড, এই ডেটাটা আমার চলে আসছে. সো আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আর্থের স্ফিয়ারটাকে এক্সটেন্ড করে একটা বড় স্ফিয়ার হিসেবে আমরা কনসিডার করে আসছি. ইমাজিন দিস ইজ দ্য celestial sphere, and everything will fall into place. This data is coming from a different part of the universe to Earth, and ওটাকে আমি Earth-এর perspective এ হচ্ছে plot করছি. You know how the interpolation and extrapolation works. ঠিক আছে? So when they got this anisotropy data, they were calling it the fingerprints of God. Fingerprints of God, and then what has created the visible universe. Because this anisotropy and inhomogeneity creates. What are here slide? Stars, galaxies, everything that we see, everything that we are. Okay. So we were going deeper into the anisotropy. আমরা আরো ফিল্টার করলাম, আমরা আরো হাই এন্ড টেলিস্কোপ পাঠালাম. আগের গুলো শুধু ধর অপটিক্যাল ছিল, আমি রেডিও, মাইক্রোওয়েভ, দুনিয়াদারি সব কয়টা স্পেকট্রাম দিয়ে আমি ক্যালকুলেট করে দেখলাম এন্ড পোলারাইজও করার চেষ্টা করলাম. প্ল্যান পোলারাইজেশন অফ লাইট তো বুঝা যায়, লাইটের আসলে অনেক বেসিস আছে যেটা থেকে সব ভাগ হয়ে যায় যখন আসে আমি একটা পার্টিকুলার এক্সিসের ডেটাটাকে রিসিভ করি, which is polarization. সো যত আমি ফিল্টারড এন্ড রিফাইন্ড ডেটা নিয়ে কাজ করলাম, তত আমি দেখলাম যে ইউনিভার্স ইজ মোর এন্ড মোর, মানে এর হোমোজেনিটি অনেক বেশি এন্ড আইসোট্রপিক. অল্প অল্প কিছু এই যে ক্লাউড, এই যে আমি তো এখানে কোথাও লাভ এক্সপেক্ট করতেছি না, যেখান থেকে আমার কোনো গ্যালাক্সি দেখা যাচ্ছে না.
twice their rate. তো একদম তোমার সেই ওই 3,80,000 বছরের আগের ডেটা একটা কেন কারণ ওই সময় ওখানে ছোট ছোট কিছু ঝামেলা বা chaos তৈরি হয়েছিল which brought the hydrogen and helium clouds together, collided until gave birth to enough temperature and energy to be nuclear reaction. Okay. তো এরপরে আমরা হচ্ছে so এখন we constrain ourselves only to CFE. It only gives us 3,80,000 বছর বয়সী universal data. What happened before, what happened afterward, and what are our challenges to get those and interpret those data. তার আগে timeline of the expanding universe, যদি তোমরা already from the earlier sessions পড়ে আছো একটু হচ্ছে warm up. Big Bang 13.8 billion years ago, according to our current speculations. Science is always this. Data চলে আসলে you always remain flexible that this can change. This can get more precise. We can have new interpretations of how gravity works. Gravity is not a force to begin with. It's an interpretation of force that comes from a curvature, mass. Mass is then connected with energy. It goes all the way down. Big Bang and for immediately afterwards, there was massive inflation. A inflation নিয়ে there is another discussion about maybe some other future workshops. Then that will remember, if you remember, এক সেকেন্ডের মধ্যে আমার quarks leptons got created. 10 সেকেন্ড পরে nuclei got created. Nuclei create হওয়ার পর এখানে কি হলো না? এই 3,80,000 বছর what happened? আমার ইনফ্লেশন তো 10 to the power minus 43 থেকে 10 to the power minus 32 সেকেন্ডের মধ্যে ইনফ্লেশন হয়ে গেছে যা হয়। তাহলে পরে কি হলো? তুমি চিন্তা করে দেখো একটা ইউনিভার্স তখন কিন্তু ইউনিভার্স স্ফিয়ার ওয়াজ অলসো এক্সপ্যান্ডিং রাইট এখানে কিছু নাই কোয়ার্কস লেপটনস যেগুলো হয় নাই নিউট্রনস প্রোটনস ডিফারেন্ট টাইপস অফ তোমার পার্টিকলস যেরকম আমরা এক্সেলারেটরে তৈরি করি সার্নে সব হচ্ছে এখানে ঘোরাঘুরি করছে and of course photons in terms of energy quanta they were carrying the electromagnetic energy ততক্ষণে তো আমার চারটা ফোর্স অলরেডি ডিভাইড হয়ে গেছে we know the four forces what is the strongest force strong নামি strong তাহলে weak nuclear force আসলে কি কাজ করে weak nuclear force কি ইলেক্ট্রোম্যাগনেটিজম থেকে শক্তিশালী না দুর্বল শক্তিশালী ও কাজটা কি sorry electrons and nucleus ওদেরকে বাইন্ড করে তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর কারণ হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে weak এর কাজটা কি some of these Google and এটা বের করে বলো মানে এই এন্টায়ার টাইমটা এখানে কি ছিল সব হচ্ছে ধরলাম আমি যদি মাস কনসিডার অনেক অনেক এনার্জি ছিল অল্প একটু মাস ছিল তখন মাস ক্রিয়েট হচ্ছে এবং দি এনার্জি খুব ডিফিকাল্ট এটা অফকোর্স এন্ড এখানে ছিল তোমার অনেক অনেক হাইড্রোজেন প্লাস the ions the nuclei hydrogen অথবা helium তাহলে আমি ধরলাম মানে এখানে হচ্ছে এখন এইগুলো হচ্ছে তোমার এই 3,80,000 বছর ধরে রাজত্ব করতেছে in the entire universe ঠিক আছে so যখন এগুলো হচ্ছে and they had very good kinetic energy they were spinning around the entire sphere of the universe that was there and ওদের মধ্যে এনার্জি entrapment হয়েছিল the photons যদিও they were the carrier of energies but they space to করতে পারে না এই টাইমটা থেকে আমরা যেগুলো কিছুই পাই না and when they started creating যখন যে মোমেন্টে স্টার্ট করছে remember not the entire process the moment they start creating এখান থেকে stable atoms the electrons circulating ঠিক তখন থেকে কিছু photon escaped and came through to us at this point that is giving us the cosmic background radiation but এটার পরে আবার কি হলো এইটার পরে গিয়ে যখন বাড়তে 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 তোমার হচ্ছে সব ইলেকট্রন গুলো প্রোটনকে কেন্দ্র করে ঘোরা শুরু করলো there were bulks of neutral hydrogen atoms and neutral helium atoms are called so যখন ওদেরকে দেওয়ার একটা নিউট্রনের হাইড্রোজেন অ্যাটমের একটা ক্লাউড হয়ে গেল then we get another dark region যেখানে কোনো লাইট আমাদের আসতে পারে কোনো স্পেস নাই ফোটনটা যাবে কোথাও নিজেদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্রাউন এরপরে
যখন ওরা মুভ করতে করতে the first stars were formed from those anisotropies and incompatibility, তখন থেকে স্টার্স এন্ড গ্যালাক্সি ফর্ম করার পর কি হলো, মাস কাছাকাছি চলে আসলো, অনেক এমটি স্পেসেস তৈরি হলো, এন্ড দ্য হোল স্টার্টেড মুভিং অন এন্ড অন। তখন থেকে আর কোথাও আটকায় না তেমন একটা। সো এই রিআয়োনাইজেশন পিরিয়ড ইজ দ্য টাইম যখন থেকে হচ্ছে তোমার ওই হাইড্রোজেন and helium গুলো এনার্জি গ্রাস্প করে ইলেকট্রন গুলোকে ছেড়ে দিল, and they went into the nuclear reaction as well to give space to the photons to come through. The stars and the galaxies were created. এখন এটা আমি সামারি আকারে বললাম the entire thing. এখন একটু কুইকলি ডিপ ডাইভ করব। সো ইউ ক্যান সি এখানে যেগুলো বললাম, the first আমরা we were looking for the creation signature, হ্যাঁ, গ্যালাক্সি creation হওয়ার signature অথবা stars creation হওয়ার signature, universe of course. So এই যেটা আমি বললাম যে এনার্জিটা জিপ হয়েছিল, বের হতে পারে না, ফ্রি ইলেকট্রনস তখন হচ্ছে সার্কুলেট করে বেড়াচ্ছিল, এন্ড দেন হচ্ছে রিকম্বাইন করে হচ্ছে আমার হাইড্রোজেন অ্যাটমস ফর্ম করলো, অ্যাটমস। তারপরে আমার হচ্ছে আবার একটা ডার্ক এজ আসার, এন্ড এরপরে এত ডার্ক কেন ছিল? fog of neutral hydrogen is one of the reasons that I told you. এরও 1 বিলিয়ন বছর লাগছে হচ্ছে আমার স্টার্স বা গ্যালাক্সি ক্রিয়েট করার জন্য বা নিউক্লিয়ার রিঅ্যাকশন করার জন্য সময় দিতে বা স্টেবল হতে। ইট ওয়াজ অল ওয়ান্টেড টু কুল ডাউন, এনট্রপি বাড়তে হবে, কুল ডাউন করতে হবে। ওকে, 13 billion years later এখন we are getting everything, but কসমিক স্ন্যাপশটটা যেটা হচ্ছে দিয়ে আসছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে যেটা আমরা পাচ্ছি অল্প সময়ের ডেটা, কখন যখন the moment it started creating neutral hydrogen atom to the moment it got clouded with loss of neutral hydrogen atom, এই অল্প সময়ের মধ্যে যে ডেটাটা আমরা পাচ্ছি এখন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, so এখনো we are expecting মানে এর আগের বা পরের and the dark moment এর যে ডেটা গুলো, for এমনকি we do not even have the data when the first stars were formed. প্রথম স্টার গুলো যখন তৈরি হচ্ছিল we were still in part of this dark age, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি না, but we are filtering out from other signatures. Whenever we get a data কিভাবে এটা সামনের দিকে আগাচ্ছে, we can always reverse it back and speculate how it was. সব জায়গায় এভাবেই করে আসছে, আমরা ইউনিভার্সের বয়স বের করছি বেসিক্যালি। Okay, so this was a speculation of the first star that we created. Our quasar নিয়ে কিছু অনেক পড়াশোনা করছি, I hope. So quasars were the very early galaxies, and very early galaxies were formed from very early stars. So আমি ধরে নিলাম যে this was যখন একটা স্টার ক্রিয়েট হবে অনেক এনার্জি তৈরি হবে from a nuclear reaction, and the energy signature would be more than ultraviolet to X-ray to gamma. হ্যাঁ, so চিন্তা করে দেখো যখন this nuclear reaction started, বললাম this is the first star that had formed the universe, just speculating in our minds, just করে দিলাম ওই সময়টার এত পরিমাণ এনার্জি ছিল যে এটার একটা স্টেবল শেল থেকে একটা ইলেকট্রনকে ওকে ছেড়ে দিই বা ফোটনের সাথে রিঅ্যাক্ট করে ইলেকট্রনটাকে ইলেকট্রনটাকে ক্যাপচার করে ফোটনটাকে ছেড়ে দেওয়ার মতো যে সময়টা দরকার, ইউনিভার্সের নিজেরই তত বয়স হয় না, they did not let it off. So you're gonna have to wait for more and more days to get that data observably, but we will not wait for that. We will go on with whatever mathematics that we have in hand. So please, তোমরা বাসায় যে whatever mathematical astrophysics session it was, go through করবা, and you will know যে এটা শুরুতে কিছু পড়াশোনা করে নিতে হবে। Of course I will tell you the tensor calculus নিয়ে পড়াশোনা করবা, you are all studying or have studied calculus এর একটা শাখা হচ্ছে টেনসর, যে টেনসরে বেসিক্যালি হচ্ছে এই যে এই জিওমেট্রিটাকে একটু এক্সপ্লেইন করে in terms of complexity and relativity. এটাতে if you do not know tensor, you cannot go on with Einstein's relativity. So once you can handle the field equation well, you should go on with this field. You can even play with this equation and build your own reality. Okay, so we'll have to be patient, wait for the future if you want the observable data, but we'll keep working on whatever theory that we have. Acha, so dark ages due to forever last for a night. So we started working with different spectra, ultraviolet, high energy,
তারপরে the supernovae of course and হচ্ছে black hole থেকে যে ডেটা গুলো আমাদের আসে very very high energy data and হচ্ছে once we start with the high energy data and combine the results with the previous radio or microwave astronomy data that gives us CMDR, we can get the minute details of the ionization period on it. যখন থেকে ionization শুরু হলো for the neutral hydrogens and the stars or galaxies. Okay. So কবে এটা দেখো? The first galaxy or the first group of stars were processed after 6-8 million years after the Big Bang. So the first marker chilo 1 second for the quarks, leptons, and other particles. Then 10 seconds for nuclei. Then 3,80,000 বছর for atoms. 6-8 million years for the first stars and galaxies. আস্তে আস্তে সময় বেড়ে যাচ্ছে and আমাদের ওকে সো ওরা বুঝে গেছে যে আমাদের ইউনিভার্সের সৃষ্টির শুরুর সময়ের সিগনেচার গুলো পেতে গেলে we have to gather data from whatever the universe is letting us or এমনও তো হতে পারে যে সব ডেটা ক্ষয় হয়ে যায় না there is always some inhomogeneity or anisotropy there is always something going renegade হ্যাঁ আমরা রেনিগেট আমরা সাথে তোমরা পরিচিত আমি জানি না যারা হচ্ছে তোমার ওই যে রাজ বিদ্রোহী থেকে রেনিগেট ক্যাম্পে আসছে কেউ একজন যখন কোনো একটা খারাপ প্রজার এগেইনস্টে গিয়ে জনগণের ভালোর জন্য একটা কাজ করে হি ইজ নট only a treacherous but he's a good treacherous who went beyond or against the current norms to help his peers or her peers ওদেরকে বলা হচ্ছে renegade so I'm using the term renegade here যে renegade যেমন we were the renegades you were the renegades in July we went against the government toppled it down and I don't know what's going back that's not going to work for so inflation এর সময়টা কত ছিল বলছিলাম 10 to the power minus 43 seconds মানে মাত্র বিগ ব্যাং হচ্ছে থেকে 10 to the power minus 32 seconds এর মধ্যে the entire universe was inflated কেন there was some negative pressures working on it অনেক relativistic equations involved ছিল so they were trying to gather this inflation data to the CMB satellites as well কিন্তু হচ্ছে ওই সময়কার ডেটা আর ভেরি পোর কিছুই পাওয়া যায় না মোস্টলি হচ্ছে গন ওখানে মানে সিগন্যালের থেকে নয়েজি এত বেশি যে সিগন্যালটাকে আমরা আলাদা করে হচ্ছে পাচ্ছি না ইটস মোস্টলি ম্যাথমেটিক্যাল বাট মেবি ফিউচারে উইল গেট সাম অবজারভেশনাল so but not everything is lost like I have said these renegade electrons or photons that have burst their way out of whatever the fog was created in the early universe and must have passed through us and to us এখন আমাদের কাছে আসছে if we can separate these renegades from the early universe we can complete something what happened যেটা dark age এর সময় ছিল so এটার জন্য আমরা জেমস ওয়েব টেলিস্কোপ বানাইছি whoever you are if you have you already know the James Webb Telescope it's mostly working on the low energy data কারণ আমরা the earliest universe নিয়ে কাজ করতে গেলে আমাদের অল্প এনার্জি নিয়ে কাজ করতে হবে because it has cooled down and some other arrays of data যেটা আমাদের radio astronomy জন্য কাজে দেয় so these are ground based but since a multiple array from a very low pollution area are taking data these are very useful so this is our takeaway we will go on we will have to be receptive at least mentally this is the mindset that I wanted to create যে আমরা কোনো কিছু অগ্রাহ্য করব না everything might be important to us যেটা নিয়ে আমরা কাজ করছি at that point of time you have to select whether you are collecting this data as signal or noise and whatever data whatever equation you might be handed with ওটা নিয়ে proceed করার আগে please you have to understand what it means so that's how you can understand the universe or help people to understand the universe like the pioneers of that so Tesla or Google to them to the so he has said this so if you wish to understand the universe think of energy frequency and vibration because everything is in there wavelength frequency energy density you get almost every other detail everything is translated into not only magnetic but other forms of energy low oscillation oscillation vibrating এমনকি তোমরা যদি
ইউনিভার্সের string theory নিয়ে চিন্তা করতে চাও, it's all about some oscillations and vibrations of different types of particles, যেটা তোমাকে এক এক ডাইমেনশনের বিভিন্ন কম্বিনেশন করে, মানে it's all science fiction হতে পারে, but it is, you keep thinking, তুমি তোমার চিন্তাটাকে কখনো কনসেন্ট্রেট করবে না, তুমি চিন্তা করো এখন আমরা 3 ডিমেনশনে আছি, we are residing in a, but we are actually existing in a 4 dimension space time. আমি যদি আরো কিছু ডিমেনশন এখান থেকে ফেলে দেই, বাদ দেই, ইনক্লুড করি, ইমাজিনারি হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সেখানে তোমার এক্সিস্টিং পার্টিকেল গুলো কিভাবে বিহেভ করবে, দ্যাট ইজ অলসো ট্রান্সলেটেড ইন ম্যাটার্স অফ অসিলেশনস এন্ড ভাইব্রেশনস। এন্ড সবচেয়ে মজার কথা কি, ম্যাক্স প্ল্যাঙ্কের কথা মনে আছে না? ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছেন? ম্যাক্স প্ল্যাঙ্কের বুনজয়ী থিওরিটা কি ছিল, বা কি নিয়ে কাজ করছে? What does that mean? মানে এটাকে কি বুঝা, এটাকে তুমি তোমার মতো করে বাংলায় বলো, যেটা আসলে তুমি ইকুয়েশন বলছো, বাট ইকুয়ালস এইচ নিউ, এখানে কোনটা কি আসলে কি মিন করে? এনার্জি একটা কনস্ট্যান্ট, হোয়াট ইজ নিউ? frequency. So it's kind of like this. Wavelength ke ulta jayto frequency chole asbe, right now. So he was trying to understand a very micro universe level, যে কোনটা কিভাবে behave করে, and ওখানে and Max Planck এই আইডিয়াটাতে আসছে কিন্তু নরমাল আমরা পর্যাবৃত্ত গতির একটা চ্যাপ্টার পড়ে আসছি এইচএসসি তে, বা তোমরা যারা পড়বা পর্যাবৃত্ত গতি will always be there. পর্যাবৃত্ত গতির খুব নরমাল দুইটা ফর্মুলা থেকে he came up with the equal h nu, some observational data. So whatever you have in hand right now, trust me, these have escalated in these scientists' brain in a very different way. তারা এটা খুব অন্য কিছু চিন্তা করে আসছে। So keep your mind open, go on with what you have, make some new rules, and try to interpret what you have, try to contribute to it. শিখে গেলাম, পড়ে গেলাম তো হবে না, কন্ট্রিবিউট করার চেষ্টা করতে করতে দেখবে আসলে কিছু চলে আসছে। তো হয়তো তুমি একটা ইকুয়েশন ডিডিউস করে একটা কিছু পেয়ে গেলা, দেখলা ইটস জাস্ট ইন দ্য লেটার পেজেস অফ সেম বুক দ্যাট ইউ আর রিডিং, বাট তুমি ধরো অন্য কেউ যে জাস্ট পড়ে এসে ওই ইকুয়েশনটা পাইলো, আর তুমি নিজে ডিডিউস করে ওটা পেয়ে আসছো, তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। ইউ উইল নো হাউ দ্য সায়েন্টিস্ট অর ম্যাথমেটিশিয়ান ওয়েন্ট থ্রু ইট টু ডেভেলপ দিস আইডিয়া। তোমার কাছে ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আসতে পারে, কারণ যখন আমরা ফোকাস পেতে কাজ করি এত কিছু আমাদের মাথায় আসে। ইউ ট্রাই, that's all. Signal processing, since we are getting lots and lots of data, signal processing এটা আমি একটু আর কি, it's in engineering point of view, but it doesn't lie only in engineering. Whatever spectrum এ তোমরা data পাও না কেন, starting from observational to radio, microwave, infrared, optical, X-ray, ultraviolet, gamma, যাই হোক না কেন, everything you have to turn and interpret into meaningful data, যেটা আমাদের কি বোঝানোর চেষ্টা করছি। When you do, you will know how the universe works. So, the takeaways that I want, not the equations, not the Jodil mathematics, not the name of the scientist that you will know, but this mindsets. So, you have assimilated it into your mind and heart, then I will. Okay. Thank you. ঠিক আছে, and I hope the team will share with you this PPT যাতে you can take, মানে এখানে যে ছবিগুলো আছে, these are all from the internet of course, including the papers by Alpha Beta Gamma Alpha Ray paper and also the other stuff, so you can explore by yourselves. Okay, thank you for having me. এই আমার তো আরো চকলেট ছিল না, তুমি তো একটা চকলেট না, আমি কি একটা পপ কুইজ করবো? Let me think about it. আমি এটা দেখতে পাচ্ছি না তো। Recombination error কথা যেটা বলতেছিলাম, if you have seen, ওইটা আসলে recombination of what? Recombination era has given us a dark age. তো এটা কোনটা ছিল? এটা অপশন একটা ছিল হচ্ছে নিউট্রাল হাইড্রোজেন, আর আরেকটা ছিল হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নিউক্লিয়াই। So which cloud gave birth to the recombination era and how? এটা বলতে পারলে my last point, second last.
Anyone? কোনটা? এই শব্দগুলো মিল পান ব্যাগটা লিখছি কি বল ডিটেইলস বলতো কি বলছো কেন লিখতে হয় why do I cause this recall এটা Okay, the last quiz. আচ্ছা আমাদের first galaxies and stars কত মিলিয়ন years after the Big Bang was created জ্ঞানমূলক প্রশ্ন হয়েছে এটা সবাই পারবে আচ্ছা I want to like ask something যেটা you have already seen so একটা রেফার একটা রেফার পেপারে রেফার ছিল দেখি আমরা আমি সার্কুলেট করি আচ্ছা আমি লাস্ট পপ কুইজটা করে ফেলি জর্জ গ্যামোর কথা বলছি না যে হচ্ছে 7 কেলভিন ডেটা সুপারভাইজ করে বের করালো ওর সাথে লোকজনগুলোর নাম কি ছিল তাদেরকে আলফা আর বিটা বলে আলফা বিটা গামা তো আমি বললাম ওদের অ্যাকচুয়াল নামগুলো কি ছিল আরেকজন আলফার আলফার আর হারম্যান আর বি না তুমি সবার সাথে শেয়ার করে দিও আচ্ছা I'm gonna circulate once again so that you can see which Alpha and B yes তুমি ওকে দিয়ে দিও চকলেটটা শেয়ার করে দিও কে বলছো ভাইয়া করতেই পারো অসুবিধা নেই মানা করি এটা ওই যে ওখান থেকে আলো কিন্তু এক বিট মানে ইউনিভার্সের বর্ষ থেকে বেশি সময় লাগবে তুমি ওটা পাচ্ছি না ওটা কেন এত টাইম this one you have all the data here Bara Mubashir has quoted this you go through his point of view by exploring it's very interesting you should and I will I want you to read this or see this through his eyes so that you get the concept doesn't have to be entirely true because this is a speculation so you can this is taken from the internet so you can also যে কেন এত বেশি সময় লাগতে পারে তোমাকে একটা হিন্ট দেই সেটা হচ্ছে why would an electron would want to escape from its stable shell in the first place কেন কারণ যদি ওর পাশে অনেক এনার্জি থাকে it cannot stay in there তাই না সো আবার যদি এনার্জি না থাকে তাহলে ও কেন ওখান থেকে উঠবে সো এটাকে মাথায় রেখে you study this যে কেন এরকম পারে কেন এটা যদি একটা ইলেকট্রন কখনো শেল থেকে বেরিয়ে হতে না ওর থেকে আমরা কখনোই ডেটা পাবো না বাট আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে এই ডেটাগুলো কিন্তু ব্যালেন্স ইউ হ্যাভ স্টাডিড স্ট্যাটিস্টিক্স দেখো আমার কিন্তু আসলে গ্রাফটা যদি আইডিয়ালি স্পিক এরকম হওয়ার ছিল না আই জাস্ট টু গেট ওয়ান লাইন আমার লাইনটা হচ্ছিল এরকম একটা ওয়েভলেন্থ ডেটা মানে পিএসটি but instead I'm getting a distribution over very different frequencies তার কারণ হচ্ছে যখন আমি একটা বড় মাস নিয়ে কাজ করি ওখানে লক্ষ হাজার হাজার কোটি কোটি
atoms, protons and electrons এক একটা বিহেভ করে। সো কোয়ান্টাম রিয়ালিটিতে আমরা নিচ্ছি সেই ডেটাটাকে যেটা সবচেয়ে বেশি প্রবেশন, দ্যাট গিভস আস যে অ্যাকচুয়াল অবস্থাটা কি, মোস্ট পপুলেশন যেভাবে গভর্ন হয় ওটাকে আমরা কারেন্ট রিয়ালিটি হিসেবে কনসিডার করি, বাট দেয়ার ওয়ার আদার রিয়ালিটিজ অ্যাজ ওয়েল ফর আদার ইলেকট্রনস যাদের হয়তো ইম্প্যাক্ট প্যারামিটার অন্যান্য কিছু ছিল। তো এটা was one of the anisotropic case. এই একটা ইলেকট্রন থাকতো ওই স্টার বা ওই নিউক্লিয়াস থেকে ছুটে বের হয়ে আসতে পারে নাই, but the others did. If the others do, we would get the light to the future. But why would these electrons stay? এটা তোমরা খুঁজে বের করবা। আর ব্ল্যাক বডি নিয়ে তোমাদের একটু পড়াশোনা করা দরকার। রিমেম্বার আইডিয়ালিস্টিক্যালি কার্নো ইঞ্জিন যেরকম একটা আইডিয়ালিস্টিক ইঞ্জিন, যেটাতে তারপরেও কিন্তু আইডিয়ালিস্টিক হওয়া সত্ত্বেও এটার 30% উপরে কিন্তু এফিসিয়েন্সি দিতে পারে। আমরা একটু মোর এফিসিয়েন্ট, আমার মানে ইন্ডাস্ট্রি জেনারেটরই 38% আছে, বাট যখন আমরা আইডিয়ালিস্টিক্যালি চিন্তা করি দ্য ব্ল্যাক বডিজ, for a black body to accept all types of radiations and frequencies, it has to be in thermal equilibrium. Thermal equilibrium বলতে কি বোঝাচ্ছে, তো এরকম একটা স্টেজে আছে যেখান থেকে ওকে কোনো রকমের তাপের আদান প্রদান করতে হচ্ছে না, টেম্পারেচার চেঞ্জ করতে হচ্ছে না, only in equilibrium ও যা ডেলিভার করবে সেটাকে আমরা প্রাইমারি ফ্রিকোয়েন্সি অথবা ওর এনার্জি সিগনেচার কনসিডার করব। স্টার বা গ্যালাক্সিজ অর ব্ল্যাক হোল, দোজ আর ভেরি ক্লোজ টু দ্য ব্ল্যাক বডিজ, বাট হচ্ছে ওরা তো থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই। ইউনিভার্সের বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা এমটি, বাট ওদের চারপাশের জায়গা হচ্ছে ইটস ভেরি chaotic, অনেক ইমব্যালেন্স, অনেক chaos and increasing entropy. So honestly, actual black body will be universe. So keep those as mine as well. সেটা হচ্ছে যে idealistic scenario থেকে কিভাবে you will interpret the rest of the data and how you will align with the realistic universe data that you are getting. ঠিক আছে? Any other questions? কোথায় রাখছি? I'm gonna take my leave because my boss is speaking. I've already shared for it that CMB নিয়ে it's not always like যে সব বছরের সেশন গুলোতে আমি CMB নিয়ে পড়াই, but it's very close to my heart because আমি যখন ট্রিপলিতে থার্ড ইয়ারে পড়ি তখন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বলে একটা কোর্স ছিল। তো স্যার বলছে তোমরা তো যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারো, এই টাইপ অফ এনার্জি অর সিগন্যাল ইউ ক্যান ওয়ার্ক অন। তো আমি জানতাম যে স্যার তো অ্যাস্ট্রোনমি নিয়ে কখনো পড়াশোনা করে নাই, স্যার কিছুই জানার কথা ছিল না। সো আই চোজ দ্য কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ডেটা। আমি হচ্ছে প্ল্যাঙ্ক, WMAP এই স্যাটেলাইট গুলোর ওপেন সোর্স ডেটা থেকে 60 GB ডেটা ডাউনলোড করছিলাম আইটি সার্ভার থেকে। তারপরে আমি ওগুলো ফিল্টার করে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে স্যারকে দেখাচ্ছি। আমার আই হ্যাড ওয়ার্ক ভেরি হার্ড, বাট উনি কিছুই বুঝে নাই আমার স্যার, বাট আই গট অ্যান A+, so that's what counts. So whatever you are working on, এখন everything will work on a perfect symbiosis. তোমার এক জায়গায় আটকানো হবে। There are astrobiologists, astroarchaeologists, ঠিক আছে? Everything is necessary to go on the our current civilization. অনেক chaos, অনেক কিছু, but you do what you do. Okay? Okay, any other, if I hope no other questions, I'm gonna take my leave. Ronald or Darkan, please. Okay, আপু। মানে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম এগুলো Before you forget, please.